এত মিথ্যে কথা বলতে হয়েছে এক জীবনে। স্পিড ব্যান্ডটা কোথায় ছিল? আমার কাছে মনে হয় এটা একটা আসলে খুবই একটা দুর্বলতা মানুষের চরিত্রে। ও অবশ্যই ক্লায়েন্টের পারপাস সার্ভ করছে না। গল্প বলতে হবে, বিজ্ঞাপনে গান নাচ গান করলে শুধু বিজ্ঞাপন হবে না। ভুল কি ছিল বড় বড়? সো ইট ওয়াজ রিয়েলি অ্যান অ্যাক্সিডেন্ট ফর মি। শাওনের মানে অ্যাব্রাকাডাব্রাটা কি? দিস ইজ আ কমপ্লিট ফেলিয়ার অফ দ্য ইন্ডাস্ট্রি। ইউ ক্যানট অ্যাফোর্ড টু গিভ টাইম। জঘন্য একটা ফিল্ম। হোয়াট হ্যাপেন্ড উইথ কোক? Hello and welcome everyone to this brand new podcast, Bad People. So যারা আশা করছিলেন ব্যাড পিপল মানে কিছু খারাপ লোকেদের সাথে আড্ডা হবে, তাদেরকে হতাশ করতে হচ্ছে। আমাদের আড্ডা হবে ব্র্যান্ড অ্যান্ড অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডের যারা মহারথী তাদের সাথে। So we will talk about bad people and it's gonna be good to know the bad people. Our first guest doesn't need an introduction. He has many persona, many facets. He's a born ad man. Let us welcome our first guest, Syed Kausalam Shaun. Shaun bhai, welcome to my first ever show. Thank you, Shahid. Thank you so much for inviting me because it's really privilege podcast's first guest আমি। কিন্তু আমার $1 million question হচ্ছে মানে আমাকে দিয়ে শুরু করার কারণটা কি, মানে why me, মানে and why you have started Bad People, মানে বাট মানে let me tell you, মানে আসলে তো আমরা ব্যাড পিপলও বটে আর কি, মানে ইন আদার সেন্স। মানে অ্যাডভার্টাইজিংয়ের লোকজনকে তো নানা কিছু করতে, মানে এত মিথ্যে কথা বলতে হয়েছে এক জীবনে, তো সেই জন্য আমরা আসলে ব্যাড পিপলও বটে একরকমভাবে। বাট জোকস অ্যাপার্ট, এমনি ওয়াই ব্যাড পিপল, মানে ওয়াই ইউ থট অফ দিস আইডিয়া ফর পডকাস্ট? সো আমার ক্যারিয়ার মোটামুটি 2.5 decades মতো হয়ে যাচ্ছে, এবং throughout the career আমি আসলে I've met a lot of bad people, in a good sense, bad people, both from the brand side and advertising side, both sides. So আমার মনে হচ্ছে যে story about them যেটা বলা উচিত, এবং আমি মনে করি এটা জানা উচিত। কারণ I think আমরা যে ওয়ার্ল্ডে বাস করি সেটা আসলে ব্র্যান্ড দিয়ে সারাউন্ডেড, অ্যান্ড ব্র্যান্ডরা তাদের মতো অ্যাডভার্টাইজিং করছে, কমিউনিকেশন করছে, ওটার একটা ইম্প্যাক্ট আমরা পাচ্ছি। সো এটা সাবলিমেলি হোক বা অ্যাক্টিভলি হোক, আমরা এটার মোটামুটি এফেক্টেড অডিয়েন্সের জায়গাতে চিন্তা করি, কনজিউমার জায়গাতে চিন্তা করি। সো অডিয়েন্স শুড নো যে আসলে কারা ওদেরকে ইনফ্লুয়েন্স করছে, কারা ওদেরকে আসলে ডিসিশন মেকে হেল্প করছে বা চেঞ্জ করছে। হ্যাঁ, মেবি সামটাইমস আওয়ার ওয়ার্কস আর মোর পপুলার দেন আস, সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট টু নো যে পিছনের লোকগুলো কারা ছিল। না, গুড পয়েন্ট, দ্যাটস এ গুড পয়েন্ট। বাট জাস্ট ফর ক্লারিফিকেশন, ব্যাড পিপল নামটা কখনো খারাপ জায়গা থেকে আসেনি, উইথ অল অ্যাডমিরেশন এটা এসছে। No, absolutely. I mean, I love the name, and that pun is good. That pun is good. So, শাওন ভাই, আজকে আমরা আসলে আপনার মোটামুটি লাইফের সব কিছু নিয়ে কথা বলবো। মোটামুটি যদি কখনো বই লেখার ইচ্ছা থাকে, তাহলে কেউ যদি নিজের না লিখতে ইচ্ছা করে কাউকে বলবে এটা দেখো, দেখে লিখে ফেলো বইটা, শাওনের আত্মজীবনী। আপনার ছোটবেলা থেকে শুরু করি। আমাদের মনে হচ্ছে যে এটা জানা উচিত যে যারা অ্যাডভার্টাইজিং কাজ করে তারা কীভাবে বড় হয়, তারা কি কিছু স্পেশাল কোনো ভাবে হয় কিনা, নাকি এটা আসলে হয়। এবং আমার মনে হচ্ছে আসলে আপনার কিছু ইউনিক আপব্রিঙ্গিং আছে, এটা ওয়ার্থ টেলিং সেটা। হ্যাঁ, মানে ভেরি ইন্টারেস্টিং। মানে আমার মনে হচ্ছে যে মানে আমার দাদা আমাকে খুব ছোটোবেলায় থেকে খুব হি ওয়াজ এক্সট্রিমলি প্রাউড অফ দ্য হোল আইডিয়া অফ সৈয়দ, আমাদের সব সৈয়দ, সো আহলে বাইয়া, রাসূলের ডিসেন্ডেন্ট অ্যান্ড অল দোজ থিং আর কি। অ্যান্ড হি ওয়াজ এক্সট্রিমলি প্রাউড অফ দ্যাট অ্যান্ড হি ইউজ টু টেল মি দ্যাট আ লট। তো ছোটোবেলায় আমি এটাকে অবহেলা করতাম, ওনাকে খেপাতাম, উনি এটাতে খেপে যেতাম, ওটা যে এগুলো কী সৈয়দ, এগুলো এত কী আলাপ। সো বংশের যে আলাপটা আমাদের কালচারে আছে, কিন্তু আমি এখনও সে রিয়েলাইজ করি যেটা কতটা ইম্পর্টেন্ট, নট দ্য সৈয়দ পার্ট ফর শিওর, বাট দ্যাট আপব্রিঙ্গিং, ইউনো, যে আসলে বংশের বিষয়টাকে আমি কীভাবে বড় হয়েছি, কাদের সাথে বড় হয়েছে, ওইটার একটা তো ইম্প্যাক্ট সারা জীবন থেকে যায়। মানুষ আসলে 14-15 বছর বয়সের পরে আর বড় হয় না,
ইন ট্রু সেন্স, মানে ব্রেন ডেভেলপমেন্টটা বেসিক যে স্ট্রাকচার এটা কিন্তু ওর মধ্যে হয়ে যায়। কারণ 14-15 মধ্যে তো ম্যাক্সিমাম সময় বাড়িতেই কাটেছি, কিংবা ফ্যামিলির সাথেই ছিলাম, স্কুলে ছিলাম, পাড়ায় ছিলাম। তো মানুষের ওই বড় হওয়াটা মানুষকে ভয়ঙ্কর ইম্প্যাক্ট করে। ইনফ্যাক্ট আমি এখন যখন আমি একটু মানে মানে আমার জীবনটা দেখি আমি, এবং আমি মেলানোর চেষ্টা করি যে আমি এটা কেন এরকমভাবে ভাবি, ওইটা কেন এইভাবে দেখি, আমি একদম লাইন খুঁজে পাই যে কোত্থেকে শুরু করছিলাম, কেন এরকম হয়েছে আমার সাথে। সো আপব্রিঙ্গিং ইজ ইম্পর্টেন্ট। সো ছোটোবেলাটা আমি আসলে খুব নানি বাড়ি ঘেঁষা মানুষ। আমার মোহাম্মদপুর একদম, আমি বেসিক্যালি মোহাম্মদপুরের মানুষ এখনও। সো আমি এখনও গুলশানে খুব মিসফিট থাকি, ঠিক আছে, কিন্তু আমি আসলে খুব এই জায়গার এইসব আমি এখনও খুব বুঝে উঠতে পারি নাই। সো যে কারণে আমার মোহাম্মদপুরে আমার ওখানেই বড় হওয়া, এবং আমার নানি বাড়ি ওখানে তাজমহল রোডে একদম ওই কবরস্থানের উল্টা দিকে, তো ওইখানেই বড় হওয়া। সো আমার ওই বড় হওয়াটা খুব ইন্টারেস্টিং ছিল। আই ওয়াজ এক্সট্রিমলি ইনফ্লুয়েন্স বাই মাই মামাজ। সো আমার এক মামা মারা গেছেন, শামীম মামা, উনি ছিলেন আমার প্রথম মেন্টর আর কি। আমি ধর ক্লাস 3-4 মধ্যে সত্যজিতের হাতে ধরে ফেলছিলাম প্রফেসর শঙ্কু, 12 সিরিজের গল্প, একটু বড় হয়ে গিয়ে ফেলুদা। আমার ফার্স্ট মানে গ্লোবাল সিনেমা ছিল ব্যাটলশিপ পতেমকিন এবং বাইসাইকেল থিফ ডিসিকার, শামীম মামার কারণে। খুব যে বুঝে দেখছি তা না, কিন্তু ওই যে রুচি ডেভেলপ হওয়াটা ওইটা আসলে ওখান থেকে হওয়া। অ্যান্ড দেন পাড়া মহল্লার যে কালচার, বাংলাদেশে যে অরিজিনাল ওজি মিডল ক্লাস, ওজি মধ্যবিত্ত, ওইটা আসলে মোহাম্মদপুরে। মানে এই বাসায় রান্না হলে ওই বাসায় যাবে দুপুরবেলা খাওয়াটা, বাসায় চিনি নাই, মেহমান চলে আসছে, দৌড় আগে চিনি নিয়ে আয় পাশের বাসা থেকে, কিংবা খলিলের দোকান পাশেই, খলিলের দোকান থেকে মাসে একটা বাকির খাতা 15 দিন যাইতে যেতে শুরু হয়ে গেল। মাসের শেষে গেস্ট আসতে পোলার চাল কোত্থেকে আসবে, টাকা নাই কিন্তু পোলাও আর গরু মাংস খাওয়াইতে হবে, সেই পোলাও চালটা খুললে দোকান থেকে যে আসবে, এগুলো দেখে বড় হওয়া আসলে কোইন্টেসেনশিয়াল মিডল ক্লাস। একদম 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 ওজি বললাম তো, কোইন্টেসেনশিয়াল মিডল ক্লাস। এবং ওই মধ্যবিত্ত পরিবারের বড় হওয়াটা, এবং তার সাথে আবার পড়তে হবে, এই যে পড়াশোনার অভ্যাস, যেটা আজও ছাড়া যায় না আর, বিকজ একটা অভ্যাস হয়ে গেছে এখন তো আর ইউ ক্যানট লিভ পড়াশোনা এনিমোর। সো এই যে পড়াশোনার অভ্যাস হয়ে যাওয়া, চতুর রকমের মাসুদ রানা থেকে শুরু করে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কিংবা নিটসে কিংবা কামু পড়া, কাফকা পড়া, এগুলো আসলে আমাদের একদম পার্ট অফ আওয়ার লাইফ ছিল। ক্লাস 8-9 থেকে শুরু করলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাওয়া সাইদ স্যারের, ওখানে গিয়ে আরও এগুলার চর্চা হওয়া, আবৃত্তি করা, কবিতা পড়া। সো আমার ধারণা আমাদের ওই যে রিজার্ভার অফ যে মানে নলেজ, ওইটা আসলে খুবই আর্লি শুরু হয়েছিল, এবং এটা থামে নাই কখনো আসলে। তো ওইটা একটা ভীষণ বেসিস দিয়ে দিচ্ছিল আমাদেরকে যে আমরা কিভাবে ভাববো জীবন নিয়ে। যেমন আপনি বলেন সত্যজিৎ রায়ের, হ্যাঁ, সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু হোক বা 12 সিরিজে যেটা হোক, বা অন্যান্য যা আছে, তার বইতে কিন্তু ইলাস্ট্রেশন একটা ব্যাপার ছিল, বিউটিফুল ইলাস্ট্রেশন, নিজেই করতো। সো মানে আমি এটা এখন আস্তে আপনি বলার সময় রিলেট করছিলাম যে আমি তো ওগুলো পড়ে বড় হয়েছি। সো আপনি যখন গল্প পড়ছেন, ভিজুয়ালাইজেশন দেখছেন, তখন অটোমেটিক একটা আপনাকে অলমোস্ট বাধ্য করছে সত্যজিৎ রায় যে চিন্তা করে দেখো কেমন হবে জিনিসটা, কল্পনা করো জিনিসটা কেমন, এনভিসাজিং। ওই একটা ব্যাপার আমার ধারণা পরবর্তীতে আপনার অনেক হেল্প করে অ্যাডভার্টাইজিং এর মতো জায়গায় এসে, যে জিনিসটা কিভাবে দেখতে হবে। একদম আমরা এটা আমাকে খুব হেল্প করছে টু রিলি কোলাবোরেট উইথ দেম টু ডেভেলপ দ্য কাইন্ড অফ ফিল্মস উই সি টুডে ইন অ্যাডভার্টাইজিং। এটা তো আসলে আমি যখন আসি তখন নট টু ডিমিন এনিবডি, বাট আমি যখন 2001-2 আসি তখনও বিজ্ঞাপনটা নাচ গানের বিষয় রয়ে গেছিল। কিন্তু আমি তো একটা অন্য বিজ্ঞাপনের জগৎ দেখে দিল্লি থেকে ফিরছিলাম, এবং আমরা যখন আমাদের গল্প বলতে শুরু করলাম তখন বিজ্ঞাপনে গল্প বলা শুরু হলো, যে গল্প বলতে হবে, বিজ্ঞাপনে গান নাচ গান করলে শুধু বিজ্ঞাপন হবে না। ছোটবেলায় এক মামার কথা বললেন, বড় ইনফ্লুয়েন্স, বিশাল ইনফ্লুয়েন্স। আর কে ইনফ্লুয়েন্স ছিল? বাবা ওয়াজ আ ভরাসিয়াস রিডার। তো বাবা মানে পাগলের মতো উপন্যাস পড়তো। তো বাবার একটা বিশাল লাইব্রেরি ছিল, তো ওইটা খুবই ইন্সপায়ার। আর বাবা খুবই রাগী মানুষ ছিল, ওই সময় একটা রাগী বাবাদের একটা কালচার ছিল একটা। এখন আমরা রাগী হইতে পারি না, পোলা বানার কাছে। আমার মেয়েকে জিজ্ঞেস করছে স্কুলে, তোমার বাবা বলছে হি ইজ দ্য ফানিয়েস্ট ম্যান অন আর্থ। আমরা আমার বাবার সঙ্গে এটা বলতে পারবো না, সম্ভব না বলা। আমার বাপ ছিল ভেরি রাগী ম্যান, কিন্তু বাবা কখনো বই কিনায় কখনো বাধা দেয় নাই। মানে ইট ওয়াজ আ রিচুয়াল ফর মি টু গো উইথ মাই ফাদার টু চিটাগাংয়ে ট্রান্সফার হয়ে গেল বাবা। ক্লাস 5 থাকতে আমরা লাইসিয়াম বলে একটা বইয়ের দোকান ছিল মিমি সুপার মার্কেটে, বিখ্যাত দোকান লাইসিয়াম। প্রতি সপ্তাহে শুক্রবার দিন, বাবার দিন ছুটির দিন, ওই দিন মাস ছিল বাবা আমাকে নিয়ে লাইসিয়ামে যাবে। লাইসিয়ামে মানে আমার যেটা স্মৃতি সেটা হচ্ছে
প্রচুর কমিক্স, একদম কমিক্স, আনন্দমেলা, ইউনো সব এগুলা। সো ওই জিনিসটা খুব ইনফ্লুয়েন্স করছে আমাকে। আর মানে নানা রকমভাবে মানে আমাকে আসলে আমার আশেপাশের লোকজন আমাকে খুব ইনফ্লুয়েন্স করছে ওই সময়। আমি এখন এসে যখন আই লুক ব্যাক আই সি দ্যাট, আমি আসলে কখনো এটা খেয়াল করি না হয়তো আগে ওরকমভাবে। তো আমার মামা খালারা তো করছে, আমার নানির হিউজ ইনফ্লুয়েন্স আছে আমার উপরে। ওনার যখন বয়স 34 তখন উনি 71-এ ওনার হাজব্যান্ডকে হারান। আমার নানা 71-এ শহীদ, পাকিস্তানের মেরে ফেলছিলেন, 26শে মার্চে মেরে ফেলছিলেন। সো ওই নামে একটা রোড শহীদ সলিমুল্লাহ রোড মোহাম্মদপুরে। সো বেসিক্যালি অনেকে ভুল মনে করে এটা মনে হয় নবাব সলিমুল্লাহ, না এটা শহীদ সলিমুল্লাহ রোড। খুবই খারাপ সময় দেখছি আমরা নানি বাড়িতে, এবং কোনো সময় কমপ্লেন করতে দেখিনি আমি কখনো। উনি কমপ্লেন করতেন না। মানে আমি এই ব্যাপারটা আমি আজকে দেখি লোকে কত ছোটোখাটো বিষয়ে কমপ্লেন করে। আমি অফিসে বলি লোকজনকে, বাট ডোন্ট কমপ্লেন করাটা না আমার কাছে খুবই একটা আমার কাছে মনে হয় এটা একটা আসলে খুবই একটা দুর্বলতা মানুষের চরিত্রের। কমপ্লেন করা, ইউ ক্যানট কমপ্লেন, ইউ হ্যাভ টু সলভ, ওকে, অর ইউ অ্যাকসেপ্ট, ইউ নো হোয়াট আই মিন। সো ওইটা খুব ভালো। তো নানির অনেক ইনফ্লুয়েন্স আছে আমার উপরে। সো আই রিয়েলি ওয়ান্ট টু বি আ পার্সন লাইক হে। আমি অনেক চিন্তা করছি আমি কার মতো হইতে চাই। তো আমি অনেক পরে খুঁজে বের করছি আমার নানির মতো হইতে চাই আমি আসলে। সো মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের একটা প্রেশার সবসময় থাকে, পড়ালেখা ভালো করতে হবে, পড়ালেখা সিরিয়াস হতে হবে। এটা কি ছিল? অনেক ছিল। এবং দ্য ওয়ার্স্ট পার্ট যেটা শুনলে এখন সবাই হাসে আমার আশেপাশে কাউকে বললে, সেটা হচ্ছে মানে আই ওয়াজ রিয়েলি আ হেডেক ফর মাই ফ্যামিলি। আমার নানি বাড়ি, মামা খালারা, এই ছেলেটা কি করবে বড় হয়ে, ওকে দিয়ে তো কিচ্ছু হবে না, ও কি করে খাবে, ওর কি হবে, এটা ছিল আর কি। কেন ভুলোমনা একদিকে অ্যাবসলিউটলি, ইউ নো দ্যাট, আমি একটু অনেক বেশি ভুলোমনা একটা। আরেকটা হচ্ছে কি পড়াশোনায় সিরিয়াস ছিলাম না, অন্যান্য বই পড়তাম, রেজাল্ট কোনো রকমে পড়ে ভালো করে যেটুকু ভালো করতাম। সো আই ওয়াজ নেভার এ ভেরি গুড স্টুডেন্ট আসলে। তো আমি এখন বুঝি তাকাইলে পিছনে আসলে আমার পড়তে ভালো লাগতো না, বিকজ আমাদের পড়াশোনাটা এমনভাবে ডিজাইন করা স্কুল কলেজগুলো ওই সময় সরকারি বাংলা মিডিয়াম, এটা এনজয় করার কিছু নাই আসলে এখানে। ইদার ইউ হ্যাভ ইট ন্যাচারালি সো ইউ ডু ওয়েল, আদারওয়াইজ ইউ আর জাস্ট দেয়ার আর কি। তো আমার জন্য তাই ছিল। তো ওইটা ছিল এবং প্রেশার ছিল এক ধরনের, কিন্তু ওই প্রেশারটা ছিল না যেটা খুব ইউনিক ইন মাই কেস, মেবি বিকজ অফ দ্য এনলাইটমেন্ট অফ দ্য ফ্যামিলি অন অল। আমার উপর কখনোই প্রেশার ছিল না যে আমাকে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, এই হইতে হবে, সেই হইতে হবে। তোমার যা মনে হয় তুমি পড়ো, তোমার যেটা মনে হয় আর কি, এটা ছিল আমার ব্যাপারে। আর এক ধরনের একটা আমি ইকোনমিক্স পড়ছিলাম। I studied economics in my undergrad. Post-grad আমি অ্যাডভার্টাইজিং পড়ছি, কিন্তু আমি অ্যাডভার্টাইজিং পড়ার জন্য রেডি ছিলাম না। সো ইট ওয়াজ রিয়েলি অ্যান অ্যাক্সিডেন্ট ফর মি টু গেট ইন টু অ্যাডভার্টাইজিং এট অ্যাকাডেমিক লেভেল ফর মি, বিকজ আমার প্ল্যান ছিল আমি ইকোনমিক্সে গ্র্যাজুয়েট করবো, তারপরে আমি দিল্লি স্কুল অফ লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়বো, ইকোনমিস্ট হবো। বাই দ্যাট টাইম আই অলরেডি হার্ড অমর্ত্য সেন স্পিকিং। ওনার স্পিচ শুনে আমি ওয়াজ কমপ্লিটলি ফ্লোড। আই মেট হিম পার্সোনালি গিয়ে আফটার দ্য স্পিচ, বিকজ আমি ওইটা চান্স নিয়েছি যে আমি বাংলাদেশ থেকে আসছি। আই নো হি ইজ ফ্রম বাংলাদেশ অরিজিনালি। তো সব কিছু মিলাই একটা ছিল, কিন্তু সামহাও মানে আসলে তো লাইফ ইজ ফুল অফ র্যান্ডম মোমেন্টস। মানুষ, আমি এই পডকাস্টে কথা বলবো কিংবা আমার সাথে এখন এসে সোহানার আলাপ হবে, এটা তো একটা ধর এটা কিংবা মানে আসের একটা যে এটা তো যে কোনো কিছু তো র্যান্ডম। আসলে লাইফ ইজ সো র্যান্ডম। জাস্ট ফর কনটেক্সট, সোহানা ইজ আওয়ার প্রোডিউসার। সো এখানে একটা জিনিস অ্যাক্সিডেন্টের কথা বলছেন আপনি, আমি জানি, বাট আমার ধরুন এটা ইন্টারেস্টিং স্টোরি যে আসলে পুরো ইকোনমিক্স থেকে সুইচ করে ও বাবা, হ্যাঁ, মাস কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং এর ওখানে একটা মজা ঘটনা ছিল। একটু করে ছোট্ট করে বলি, বেশি লম্বা না করি। তো আমি তখন ইকোনমিক্সে পড়ি, ইকোনমিক্সে আমার পরীক্ষা টরীক্ষা শেষ। কিন্তু এটা খুব ফানি স্টোরি। সেটা হচ্ছে ওই সময় কম্পিউটার শেখার জন্য একটা স্কুল থাকতো সবসময়, এনআইটি। আমি এনআইটিতেই পড়তাম আমি। তো এনআইটিতে কোর্স করতেছিলাম, তাই মামুনিকে বললাম, মা বাবাকে বললাম যে আমি এনআইটি শেষ করে তারপরে আমি একটা অ্যাডমিশনে কোথায় করবো। তখন প্ল্যান হচ্ছে আমি MBA করবো দিল্লিতে। একটা খুব ভালো FSM বলে একটা স্কুল ছিল, খুব বিখ্যাত বিজনেস স্কুল। ওখানে একটা ট্রাই নিব আমি ভর্তি হওয়ার আর কি একটা। তাহলে আমি এটা কোর্সটা শেষ করে আসি। তো কোর্সটা শেষ করতে আমার উইন্টারটা থাকতে হয়েছিল দিল্লিতে। সো দিল্লিতে উইন্টার ইজ চিলি উইন্টার, ভেরি কোল্ড, ইউনো, অ্যান্ড ড্রাই অ্যান্ড কোল্ড। তো ভেরি উইন্ডি, সো ফিল লাইক হয়ে যায় মাইনাসে আর কি, থাকে 2-1 এরকম ঠান্ডার সময়। তো কনট প্লেস বলে একটা জায়গা আছে দিল্লিতে। তো কনট প্লেসে একটা উইন্টার ফেস্টিভ্যাল হয়তো।
তো আমি যেখানে থাকতাম আমরা ব্যাচেলার প্যাড, ওটা ছিল হচ্ছে নাম ছিল সত্যনিকেতন। সো সত্যনিকেতন ওয়াজ এক্স্যাক্টলি অপোজিট টু মাই কলেজ অ্যান্ড ইট ওয়াজ এ কমপ্লিট স্টুডেন্ট, তবে হোটেলের যারা এমপ্লয়িজ ব্যাচেলার বিভিন্ন স্টেট থেকে আসছে সব এসে সত্যনিকেতনে থাকতো। সো এটা ভেরি গুড ফ্রেন্ডস আর কি অফ ফ্রম গোয়া, যারা এই 5 স্টারে গান টান গায়, ড্রাম বাজায়, গিটার বাজায়, সব দোস্ত বন্ধু ছিল। তো আমি গেছি কনর্ড প্লেসে বিকজ কেন গেছি সেটা খুব ফানি। গেছি বিকজ ঢাকা থেকে কেউ একটা অরিজিনাল রেবেন সানডাস অর্ডার করছে এবং তার জন্য টাকা পাঠাইছে ঢাকা থেকে যে রেবেন সানডাস কিনতে হবে, ফিমার কোনো আত্মীয়। তো ফিমা, জাস্ট ফর অল অফ ইউ, ফর অডিয়েন্স অ্যান্ড অল, ফিমা ইজ মাই ওয়াইফ অ্যান্ড ওই সময় আমার গার্লফ্রেন্ড। তো ফিমা বললো যে চলো একটু আমরা রেবেন যাই, রেবেনের দোকানে বন্টন। সো বন্টন ওয়াজ দ্য ডিলার অফ রেবেন ইন অল অফ দিল্লি অ্যান্ড পাঞ্জাব। সো আমি যেদিন বন্টন যেদিন ঢুকছে গিয়ে, আমার তো কোনো কাজ নাই, ফিমা সানগ্লাস কিনবে একটা কিছু একটা। তখন সেই দিন বসে বসে ওরা তার ঠিক 10-15 দিন পর থেকে শুরু হবে উইন্টার ফেস্টিভ্যাল ফর আ মান্থ ইন কনর্ড প্লেস। তো ওখানে ওই বন্টনে ওই দিন রাজীব সেঠি ওয়াজ দ্য ওনার অফ বন্টন, অফ হোল বন্টন, দ্য বিলিয়নিয়ার। হি ওয়াজ দেয়ার ইন দ্যাট শপ দ্যাট ডে। ইয়াং মানে ওর বয়স কত হবে, 45, বাট হি ওয়াজ লাইক স্টিঙ্কিং রিচ আর কি। মানে আমরা যেসব রিচ আজকাল দেখি, আমি তখনকার কথা বলতেছি 97-98। তো আমি গেছি, তো ও ওখানে প্ল্যান করছি কী করা যায়, কী প্রমোশন করবে কি না। তো আমার তো কি এসে যায়, আমি ওই বসে থাকি, বোর হচ্ছিলাম। আমি বলছি ইউ ক্যান ডু দিস, এমন একটা জিনিস বলছে, এটা তোমাদের সামনে অনেক ইন্টারেস্টিং জায়গা আছে, তোমার তো একটু, তুমি তো অনেক আর কি, তোমাদের অনেক সাঙ্গাস সব তো নিশ্চয়ই ইয়াং ছেলেপেলেরা আসে, তোমরা এখানে ইন্টারেস্টিং কনসার্ট করতে পারো এখানে প্রতিদিন, একটা উইকলি একটা সন্ধ্যার সময় একটা ফিক্সড টাইমে করলা, তাহলে কিন্তু অনেক লোকজন এখানে আসবে। তো বলো যে দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। আমাকে তো কেউ এই আইডিয়া দিল না। আইডিয়া কি জিনিস তখনও কিন্তু আমার মাথায় নাই, এটা কিন্তু এটা জাস্ট একটা আমার বেশি কথা বলার অভ্যাস থেকে বলে ফেলেছি। তো সে বলো, ইয়াং ম্যান ক্যান ইউ ডু ইট ফর আস? আরে এটা কি কেমন কথা, আমি কেমনি করে, এটা করে কেমন, মানে বুদ্ধিতে বিপদে পড়ে গেলাম, বুদ্ধিতে বিপদে হলো। কিন্তু আমার এটাও মনে হলো যে কোথাও যেন মনে হলো বেশ কিছু পয়সা কামানো যাবে মনে হচ্ছিল, একটা ফিল পাইলাম আর কি। একটা স্টুডেন্ট এলাম যে আমি না 5-10 মিনিট ভেবে হ্যাঁ পারবো, মানে একদম অন দ্য ফ্লাই, কোনো কিছু জানি না, কিচ্ছু না। আমি বললাম হ্যাঁ পারবো। তো বলো ওকে, দেন ইউ কাম আপ উইথ আ প্ল্যান অ্যান্ড ইউ উইথ আ বাজেট। আমরা যদি সপ্তাহে 3টা করে করি, 1 মাস, তো তাহলে তোমার ধরো তুমি 4 উইকে 15টা শো করলা, তুমি এটা ক্যান ইউ প্ল্যান ইট ফর আস অ্যান্ড কী করতে চাও কি না। তো আমার মাথায় এইটুকু ছিল যে আমি তো ওইখানে আমার তো প্রচুর গোয়ানিজ ফ্রেন্ড, পিটার বলে একটা ছেলে ছিল, ব্রিলিয়েন্ট ডায়েট স্টেজ গাইতো, প্রায় শোনাইতো গিটার বাজায়। দ্যার ইজ আ বিউটিফুল বেস প্লেয়ার, একটা ফিমেল ভোকাল ছিল গোয়া থেকে আসা, গোয়ানিজ পর্তুগিজ অরিজিনে আর কি। তো আমি বললাম যে ঠিক আছে আমি যাই। তো আমি গিয়ে যখন বলছি ওই আমাদের চায়ের আড্ডায় রাত সত্যি ফিরে গিয়ে পিটারকে বললাম, ইয়েকে বললাম, ওরা বললো ম্যান দিস ইজ নো প্রবলেম ম্যান, উইল ডু ইট, এসব বলতে আমার চাঙ্গে উঠাই দিল ওরা। এখন আমি বাকি জিনিস কেমন কী করবো? তো পিটার হেল্প মি আ লট, যে সাউন্ড সিস্টেম কোত্থেকে আসবে, এটা বেসিক প্ল্যাটফর্ম করলেই হবে, এমন কোনো খরচাপাতি না। তো আমরা প্রায় 4-5 দিন সময় নিলাম, নিয়ে টিয়ে সব মিলাই দেখলাম যে আমার 500 করতে ওই সময় 25,000 রুপি হলে আমার এই শোটা হয়ে যায়, সব কিছু মিলায় আর কি। অ্যাভারেজে যদি 15টা শো করি, তো আমি কি রাজি বললাম যে হ্যাঁ আমাকে যদি প্রতি শোতে যদি 35,000 করে দাও তাহলে আমি এটা করতে পারি। তো আমার মানে ইটস টু মাচ এসে বললো, আসলে ওর কাছে কম লাগছে, এটাই পরে বুঝতে পারছি। আমি তো আই ডিডন্ট নো দ্যাট টিপিক্যাল ক্লায়েন্ট যেমন হয়। তারপরে অনেক কিছু বলার পরে আমাকে 32,000 রাজি হয়ে গেল। তো এরপরে আমরা শুরু করলাম অ্যান্ড ইট বিকাম আ হিউজ হিট। মানে ওই জিনিসকেও দেখে নাই আসলে, কারণ এমনিও ইন্ডিয়াতে ব্যান্ড কালচারটা একটু উইক। তো একটা বিউটিফুল একটা ফর্ম, একটা অনসম্বল ব্যান্ড তৈরি করা, অ্যান্ড ডায়েট স্টেজ বাজতেছে, মানে অ্যামেজিং আর কি। সাইমন গারফাঙ্কেল বাজতেছে, মানে পিপল গট ক্রেজি, বিটলস গাচ্ছে ওরা, অ্যান্ড ইট বিকাম হিউজ হিট। ওর বিক্রি বাটা প্রচুর বাড়লো। মেন ইন ব্ল্যাক তখন কেবল লঞ্চ হয়েছে, মেন ইন ব্ল্যাকের সানগ্লাস আসতেছে অ্যান্ড অল অফ দোজ। তো আশেপাশের দোকান থেকে ওরা ধরলো যে তুমি এটা কেমনে করলা, এটা তো আমাদের এখানে কখনো আগে হয় না ইভেন্টে বেসে। আর যেইটা জিজ্ঞাসা করে আমারে দেখায় দেয় যে টক টু দিস বয়। আমি এই করে ওখানে প্রায় পরে 20টা দোকানের সাথে কাজ করলাম, ব্র্যান্ডের সাথে কাজ করলাম ওই 1 মাসে আর কি। অ্যান্ড আমার পকেটে ওই 1 মাস শেষে প্রায় 4 লাখ রুপি ওই সময়ের, মানে এখন হইলে ধরো 70-80 লাখ টাকা আর কি আমার পকেটে। আর স্টুডেন্টের কাছে এটা বিশাল, আমার কাছে ও টাকাই থাকতো না, বা সরকারি চাকরি করে কোনো রকম $100 চলি আর কি। ওই একটা জিনিস তো যেটা হইলো, কামিং ব্যাক টু মানে কাটিং লং স্টোরি শর্ট, তো যেদিন শেষ হলো ফেস্টিভ্যালটা, তারপরে 2 দিন পরে আমাকে উইকেন্ডে রাজীব সেঠি বললো যে তুমি আর তোমার গার্লফ্রেন্ড তোমার ইনভাইটেড, আমার সাথে বড় পার্টি আছে,
বিশাল বাড়ি আর কি, পার্টি আছে, তোমরা দুজন ইনভাইটেড, কার্ড টার্ড দিল আমাদেরকে। তো আমরা তো ওই বাড়িতে গিয়ে পুরো টাস্কি খেয়ে গেলাম, সেই বিশাল ব্যাপার, সুইমিং পুল টুমিং মিলায়, মানে অন্যরকম আর কি, মানে বলিউডের পার্টি আর কি ধর আর কি। তো গেলাম, তো অনেক আমরা নানা কিছু পান টান করলাম, আমরা প্রচুর আনন্দ ফুর্তি করলাম। তো রাজীব আমাকে হঠাৎ করে বললো, শাওন তোমার সাথে আমার কথা আছে একটু, তুমি ভিতরে আসো আমার সাথে। একটা রুম ইয়ে থেকে একটা সাইলেন্স নিয়ে গেল নিয়ে আমারে বলতেছে যে শাওন তুমি জানো না এটা বোধ হয়, বাট দেয়ার ইজ অ্যান অ্যাডভার্টাইজিং পার্সন ইনসাইড ইউ, তোমাকে এই কথাটা বলে নাই কেউ এখন পর্যন্ত, অ্যান্ড ইউ শুড পারসু দ্যাট, প্লিজ টেক মাই ওয়ার্ড, আই এম আ সাকসেসফুল বিজনেসম্যান, ইউল ডু ওয়ান্ডারফুল, মেবি ইউল বি ওয়ার্ল্ড ফেমাস ওয়ান ডে ইফ ইউ ক্যান ডু ইট রাইট। তোমার যেটা আছে তো তুমি জানো না। হ্যাঁ, আমি অ্যাডভার্টাইজিং আমার পরে কেমন এটা পড়ার কেস, অ্যাডভার্টাইজিং করে কি, অ্যাডভার্টাইজিং কী হয় আমাদের কোনো ধারণাই নাই। ফিমা কিন্তু আমাকে আগের থেকেই বলতো, শাওন তুমি কিন্তু অ্যাডভার্টাইজিংয়ে হেভি ভালো করবা, তোমার মাথায় এত কিছু আসতে থাকে, অ্যাডভার্টাইজিং ইউল ডু ওয়ান টাইম। অ্যাডভার্টাইজিং কী হয় ফিমাকে বাদ দাও, আমি ইকোনমিক্স হতে চাই, আমার তো ড্রিমই আলাদা আর কি। তো রাজীব সেটি একই কথা বললো, অ্যান্ড ইট কানেক্টেড উইথ মি। আরে এটা তো ফিমাও বলছিল আমারে, অ্যান্ড হি শেয়ারড আ, ভাবির কথা কানে যায়নি, রাজীব সেটির কথা কানে, আমার বউ সবসময় এটা বলে, আমি নাকি ওর কথা শুনি না, অন্য কেউ বললে নাকি এটা শুনি। ইউ আর রাইট, বাট রাজীব সেটি যেটা করলো, সে আমাকে ওই আমি যেখানে ভর্তি হয়েছিলাম পরে জেএনইউতে, ওই IIM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমের একটা ব্রোশার আমার জন্য আনায় রাখছিল, অ্যান্ড হি পারসুড দ্যাট মাচ, বলে যে তোমার এইটার যে প্রথমে যে অ্যাডমিশন টেস্ট দিতে হবে ওটা তোমার বাপ মার কাছে না, আমি তোমাকে টাকা দেবো। বলে না, তোমার কাছে এখন অনেক টাকা আছে বাবা। হ্যাঁ, যে না ওইটা না, মানে বলে যে তুমি যাও টেস্ট দাও, তুমি এটা করো, তুমি আসলে ইউল ডু ওয়ান্ডারফুল। সো ইভেনচুয়ালি আই ওয়েন্ট টু দ্য ইনস্টিটিউট, জেএনইউ ক্যাম্পাস দেখে তো মাথাটা নষ্ট হয়ে গেল পুরা। আর বাট ইটস এ ভেরি কম্পিটিটিভ প্লেস টু গেট ইন। হ্যাঁ, 10,000 ছেলে মেয়ে পরীক্ষা দেয়, 40 জনকে নেয়। সো আমি তো শুনে বলে আমি পারবো না এটা, তো একটু লাইব্রেরি করলাম কয়েকদিন। আর ইকোনমিক্সে তো আসলে একটু হেভি ডিউটি পড়াশোনা করতে হয়েছিল, সো পড়াশোনার অভ্যাসটা তখন তৈরি হয়ে গেছিলো। ডিড 10-15-20 দিন প্রায় সময় ছিল আমার হাতে, আমি টেস্টের জন্য ফর্ম উঠাইলাম, সাবমিট করলাম। বাপ মাকে কিচ্ছু বলি নাই, কারণ বাপ মা তো আমার বললাম যে মারবে আমার ধরে, আমার বাপরে ভয় পাই যে অ্যাডভার্টাইজিং কী পড়বা তুমি। অ্যাডমিশন টেস্ট দিলাম, এন্ট্রেন্স দিলাম, আমি রিটেনে পাস করে গেলাম। উইয়ার্ড আর কি, মানে অফ অল দ্য থিংস যে আমি ভাবিই নাই হবে আসলে। তো ওটা হলো, ওটা হয়ে যাওয়ার পরে ভাইভাতে আমি জেনারেলি ভালো হওয়ার কথা, তো আমি আই ওয়াজ গুড ইন ভাইভা দ্যাট টাইম অ্যাজ ওয়েল। ভাইভাও যখন হয়ে গেল এবং আমি যখন ক্যাম্পাসের টিচারদেরকে মিট করলাম, আপনাদের ব্যাচে আপনি ছাড়া কি আর কোনো বাংলাদেশি স্টুডেন্ট ছিল? না, আজ পর্যন্ত বাংলাদেশি কোনো স্টুডেন্টরা পড়েনি এটা। I was the first বাংলাদেশি স্টুডেন্ট, ইভেন হিস্টোরিক্যালি সো। তখন এরপরে আমি জানি না আমার পরে কী হয়েছে। তো আমি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে যখন আমি যেদিন ইন্ডাকশন ছিল, জাস্ট টু মিট, আমি মিট করতে চেয়েছিলাম। সো I met the head of the department, the PR teacher, the marketing teacher, branded teacher. আমার মনে হলো যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। হঠাৎ করে এটা মনে হলো আর কি আমার, এবং ইট ওয়াজ জাস্ট সো র্যান্ডাম, দ্য হোল থিং এনিওয়ে ওয়াজ ভেরি র্যান্ডাম। ওইটা ফিলিংটা ওয়াজ সো র্যান্ডাম, যে সারা এইটা তো আমি পারি, এই জিনিসটা আমার হবে, ফিলিং অফ ডেজা ভু, একদম এটা আমার দিয়ে হবে, এটা তো ভালো লাগতেছে আমার, আমি তো এটা মনে হচ্ছে এটা আমার দিয়ে হবে। তো আমি অনেক সাহস করে ঢাকায় ফোন দিলাম বাপ মারে, বিকজ আমার ওই যেহেতু আমি ফরেন স্টুডেন্ট, আমাকে প্রায় ওই সময়ে 2 লক্ষ রুপি দিতে হবে। তো ছিল একটা লেভেলে, আবার কিছু খরচ করে ফেলছিলাম হোয়াট এভার, কিন্তু বলে বাপ মাকে বলা দরকার এটা আর কি। আমার কেমনে বলি, কি বলবো, বাপ মার ভাবতেছে একরকম, আমি আরেক রকম ভাবতেছি। তো অনেক সাহস করে, তখন তো কার্ড ফোনে যাওয়া না, হ্যাঁ, তো ফোন দিলাম বাপ মাকে। ফোন দিয়ে বাবা মাই ফোন দিত, ওই একটা সময় ঠিক ছিল বাড়িওয়ালার বাসায় ফোনটা আসতো, তো আমি রিসিভ করতে যাইতাম কি। তো মামুনি বাবাকে কথা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললাম। মামুনি তো চিৎকার, অ্যাজ ইউজুয়াল, ইউ নো মাই মম। তো মা তো বাস, কী বলতেছো তুমি এগুলা, কী যে বলো, তোমার কোনো ঠিক ঠিকানা নাই, তুমি না বললা তুমি MBA করবে, আবার এটা কী ভাবতেছো, কেন ভাবতেছো এগুলো, নানা কথা। তো আমি বললাম যে মামনি হলে 10,000 ছেলে পরীক্ষা দেয়, তার মধ্যে 40 জনকে আমি টিকছি, আম শিওর যে আই হ্যাভ ডান সামথিং রাইট, এটা এবং আমার এই জন্য মনে হচ্ছে। তো বাবাকে বললাম, পরে বাবা একদম চুপ। তারপরে একটা লংগেস্ট পজ আর কি ইন মাই লাইফ আর কি, আমি ভাবতেছি কী বলবে বাবা। তা বললো এটা পরে কী হয়, অদ্ভুত প্রশ্ন করলো বাবাকে বললাম যেখানে কি হচ্ছে, আমাদের এখানে বাংলাদেশে কি হবে, আমাদের মনে হচ্ছে এটা ফিউচার প্রফেশন, অনেক কিছু বলার পর বাবা আবার একটা পজ দিয়ে বললো ঠিক আছে তুমি পড়ো। অ্যান্ড দ্যাট ডে আই রিয়েলি রিয়েলাইজ দ্যাট শক্ত, দ্যাট প্যাট্রিয়ার্কাল ফাদার অফ মাইন্ড, হাউ মানে কীভাবে নিজেকে সে আসলে ঠিকই সে আমার জায়গাটা বুঝতে পারছিল, অ্যান্ড হি ডিডন্ট পুশ মি আননেসেসারি ডু সামথিং এলস হুইচ আই ডোন্ট ওয়ান্ট টু ডু। এবং আই ওয়াজ সো, মানে আই ওয়াজ সো গ্রেটফুল টু হিম দ্যাট ডে, আমার মনে আছে আর কি বাবার সাথে।
তো আমি ওয়াজ ভেরি হ্যাপি। ফিমা ওয়াজ অলওয়েজ দেয়ার, ফিমা অলওয়েজ থট যে ইটস আ বেস্ট ডিসিশন আই এম টেকিং। ফিমা হচ্ছে যে দেখো তুমি যাই করো আই এম উইথ ইউ অ্যান্ড আই নো ইউল ডু ওয়েল। এই মানে হয় কি তখন একটা ক্লাসিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জামানাও ছিল, এখন হলে এগুলো টিকতো না আসলে। এগুলো কই জায়গায় যাইতে পারে গার্লফ্রেন্ড একটা, কিন্তু বলছে হোয়াট এভার ইট ইস আই এম উইথ ইউ, ইউ জাস্ট মানে। আমার তো আপনার আশেপাশে যারা ছিল, আমি বিশেষ করে আপনার বাবা এবং ভাবির কথা যদি বলি, আমার ধরুন তারা একটা লেভেলে আপনার কথা শুনে বুঝতে পেরেছিল যে দিস ইজ ইয়োর কলিং। নাম্বার ওয়ান, আর আমি বোধ হয় তখন থেকেই অনেক পারসুয়েসিভ কিংবা কনভিন্সিং, মোস্ট প্রবলি, যেটা আমার পরেও আমাকে হেল্প করছে অ্যাডভার্টাইজিংয়ে, যে হাউ ডু আই সেল অ্যান আইডিয়া অর হাউ ডু আই সেল মাই কলিগস, ইউ অর এনিবডি, ওয়াসি অর যাকে আমি কী করে তোদেরকে বলছি হ্যাঁ শান ভাই বস এটা ঠিক হবে চলন করি। এই যে আমার ধরুন ওই পারসুয়েশনটা আমার ছিল আমার মধ্যে, কিন্তু আই ওয়াজ ভেরি শিওর আর কি শায়দ। এবং অনেস্টলি স্পিকিং এরপরে যে 2টা বছর দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ। So you enjoyed studying? Oh my God, it was like পড়াশোনা আমি তো ফুর্তি দিতে আর কি, আমার সব ভালো লাগে আর কি। একটা ক্লাস খালি খুব পছন্দ লাগতো, প্রোডাকশনের একটা ক্লাস হতো আমার একদম ভালো লাগতো। আমার সরকার স্যার, যার অরিজিনাল বাড়ি পাবনা, তো আমাকে খুবই স্নেহ করতে ভালো। বাঙালি, অরিজিনাল বাঙালি, কিন্তু ওই যে শিফট করে 47-এ ওনার বাবা, তারপরে উনি নানার কাহিনী ওনার আর কি। সরকার আমাকে অসম্ভব আদর করতো, কিন্তু ওনার কাছে সবচেয়ে পছন্দ ছিল। তো এছাড়া আই এনজয়েড লাইক থরলি। আর ওদের ওখানে ইন্ডাস্ট্রির লোকজন আসতো রেগুলার, এই এজেন্সির স্ট্র্যাটেজিক ডিরেক্টর, ওই প্ল্যানিং চিফ, মিডিয়া প্ল্যানার, সবের আসতো ক্লাস দিত আর কি আমাদের। এইটা প্রায় আমি যদি 27-28 বছর হয়ে গেছে না, এটা অনেক ইউনেস্কো ফান্ড করে এটাকে। আজকে আমার 27-28 বছর হয়ে গেছে, বাংলাদেশে আমরা এখন কিছু করতে পারিনি, কাছাকাছি কিছু করতে পারি, কিছু করতে পারি না। এবং আমি এই পরশুদিন একটা এনএসইউর ম্যাক্স এক্সেলেন্স বলে একটা বিগেস্ট ইভেন্ট যেটা হয় ওদের, যে সব ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা এসে কন্টেস্ট করে, ক্যাম্পেইন করে, ওখানে গিয়েও আমার কাছে মনে হলো যখন আমি তো ক্যাম্পেইন দেখতেছিলাম, ব্রিলিয়েন্ট ওয়ার্ক বাই দ্য ওয়ে, মানে সাম অফ দ্য ওয়ার্কস আর রিয়েলি রিয়েলি গুড। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, তুই ওদের কাজ দেখলে বুঝতে পারবি যে মানে টিচার যারা পড়ায় তারা তো ভালোই পড়ায়, যারা থিওরি পড়াচ্ছে, কিন্তু যে ইন্ডাস্ট্রির সাথে একটা লিঙ্কেজ করা ইন আ রিয়েল টার্মস, এগুলো হয় নাই, মানে এগুলো হয়ে উঠে নাই। এবং মার্কেটিং আর ব্র্যান্ড যে দুটো আলাদা জিনিস, এইটা কাউকে বলেই বোঝানো গেল না এখন পর্যন্ত। মার্কেটিং পড়ে এসে ব্র্যান্ড দেখা এক জিনিস, আর ব্র্যান্ড ম্যানেজমেন্ট পড়ে এসে ব্র্যান্ড দেখা আরেক জিনিস, এইটাও হয়ে ওঠে নাই। সো হ্যাঁ, স্যাড আমাদেরও দোষ আছে, উই হ্যাভ টু টেক সাম বিট অফ ইট, দ্য রেসপন্সিবিলিটি। অতটা নিজেদের না নিলে হবেও না, হয়তো বা ওটা হওয়া দরকার ছিল, কিন্তু ফর সাম রিজন এটা হয় নাই। এবং দিন বে দিন আমরা, এবং এটা আমাদেরই তো ক্ষতি হচ্ছে, আমরা ভালো রিক্রুটমেন্ট পাচ্ছি না, আমরা ভালো ক্লায়েন্ট সাইডেও ভালো ব্র্যান্ড ম্যানেজার পাচ্ছি না, ফর এক্সাম্পল। দুইটাই আসলে দুই সাইডেই হচ্ছে তো ঘটনাটা। তো এটা কিন্তু একটা, আমরা যখন শুরু করছি তখন অনেক বেটার ব্র্যান্ড ম্যানেজার পাইছি আমরা, আমার মনে পড়ে, মানে 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 নানার দিক থেকে পাইছি। সো মোস্ট প্রবাবলি এটা একটা, হ্যাঁ আমরা এই প্রসঙ্গে একটু পরে আবার কথা বলবো। আপাতত যদি আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছিল কথা বলে এটা নিয়ে, যে সবার জন্যই আসলে যারা যা নিয়ে পড়া করি আমরা, ওইটা আসলে যদি খুব ভালোভাবে আত্মস্থ না করি, খুব ভালোভাবে আমরা যদি এটাকে কাজে লাগাতে না পারি, এইটা আসলে ক্যারিয়ারের জায়গা থেকে আসলে খুব বেশি দূর নিতে পারে না কাউকে। হ্যাঁ, মানে 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 দুইটা জিনিস আছে এখানে। একটা হচ্ছে কি, যে আমি যেটা করতে চাই সেটা করতে পারা ইজ আ হিউজ লাক। আমাদের মতো দেশে আমরা যে সময় বড় হয়েছি, আমি যেটা করতে চাই আর আমাকে যেটা পড়তে হয়েছে, এতে ম্যাক্সিমাম সময় আলাদা হয়েছে। আমি চাই না ইঞ্জিনিয়ারিং পড়তে, কিন্তু আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়েছে। কিন্তু আমি ডাক্তার হইতে চাই না, আমি চাই না পেট কাটতে, কিন্তু বাপ মা বলছে এটা তোমার হইতে হবে। তো ওইখান থেকে অন্তত আমি এটা আই ওয়াজ ভেরি লাকি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে কি, যে মানে আরেকটা জিনিস আমার রিয়েলাইজেশন হয়েছে, আমি এটা বলি অনেককে, যে আমি একটু লেট ব্লুমার আমার ধারণা আর কি। কারণ আমি আসলে অ্যাডভার্টাইজিং পড়ে যখন কাজ করতে শুরু করছি, আমি এরপরে আর অনেক বেশি শিখছি আসলে, মানে অন দ্য জব আমি অন দ্য জব পড়াশোনা, বিকজ তখন একটা হ্যাবিট গ্রো করে গেছিলো যে পড়তে হবে, নন ফিকশন পড়া শুরু করছি তখন। সো আমার কাছে মনে হচ্ছে যে আসলে পড়তে, কাজ করতে করতে শেখা, এবং সেখান থেকে আবার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ফেরত যাওয়া, আবার সেখান থেকে প্র্যাকটিক্যালি আসা, এই প্র্যাকটিসটা করা গেছে বিকজ আই লাভড ইট সো মাচ। সো আই ওয়ান্ট টু ডু ইট মোর, আই ওয়ান্ট টু ডু ইট বেটার এভরি টাইম। সো ওইটা আমাকে হেল্প করছে টু লার্ন মোর, টু রিড মোর, টু প্র্যাকটিস ইট মোর। আমার সবসময় ভয় ছিল যে আমি ব্যাংকে যাই বা যেখানে যাই, দেখে লোকজন খুব মানে কষ্ট করে কাজ করছে, হ্যাঁ
মানে no disrespect to the bankers. No, not at so all. Not we need the bankers. Oh, for sure. But আমার কাছে মনে হয় this is not my cup of tea. আমাদের এই জিনিস হবে day in day out I cannot do this. মরেই যাইতাম মানে এবং মানে যেটা মনে হচ্ছে এমন একটা কাজ করা দরকার যেটা আসলে প্রতিদিন একটু একটু করে যে চেঞ্জ ডিফারেন্ট হয়। আমার ধরনের অ্যাডভার্টাইজিং ইজ দ্যাট ক্যারিয়ার। হ্যাঁ মানে এইটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি লেটলি রিয়েলাইজ করছি এটা। আমি ইনফ্যাক্ট আদনানের সাথে এটা আমার কথা হয়েছে। আমি তুফানের শুটিংয়ে ছিলাম কলকাতায়, একদিন আমরা চাইনিজ খেতে গেলাম একসাথে, যে চলো একটু এক লগে তোরে খাওয়াই। তো ওই দিন অনেক আড্ডা হয়েছে। সো ওই দিন আমাকে আদনান একটা অদ্ভুত প্রশ্ন করছিল। আদনান আমার বলতেছিল যে বস আমার তো 10 বছর হয়ে গেল অ্যাডভার্টাইজিংয়ে, আপনার তো 20 বছরের উপরে হয়ে গেছে, আমার কি অ্যাডভার্টাইজিং থাকা উচিত, আপনি কি বলেন? আর আমি বললাম যে আমি তো এত তোর সিদ্ধান্ত তোর, কিন্তু আমি একটা অন্য যে কথা বলতে পারি। আমাকে বললো কি, যে একটু ভাবিস তুই যে অ্যাডভার্টাইজিংয়ে কাজ করিস এখন অনেক 10 বছর হয়ে গেছে, তুই খেয়াল করছিস তোর যে স্কুল কলেজে বন্ধুগুলো ছিল তাগুলো যে তোর খুব বেশি আড্ডা এখন আর জমে না, ওদের আড্ডাগুলো একটু যে বিরক্তিকর লাগে তোর? মানে একদম ঠিক বলছেন ভাই। কেন হয় ভাই এটা আমার? এটা হয় বিকজ অ্যাডভার্টাইজিং তোকে অনেক ইভলভ করে ফেলছে তোকে, তুই মানুষ হিসাবে ইউ আর চেঞ্জ ম্যান নাও। তো বললাম কীভাবে? আরাম দেখ, তুই দেখ আমাদের সোসাইটিতে যা যা ঝামেলা আছে, যে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ছোটদেরকে আদর করতে হবে, মেয়েদেরকে এম্পাওয়ার করতে হবে, মেয়েরা শুধু রান্নাঘরে থাকবে না, হ্যাঁ, কিংবা মানে আজকে মানে রিলিজিয়াস কোনো ব্যাপারে খুব কট্টর হওয়া যাবে না, যা যা ভালো জিনিস আছে এগুলো রিসার্চের থ্রুতে, ব্রিফের থ্রুতে, ব্রেইন স্টর্মিংয়ের থ্রুতে তুই সব এগুলা এমনভাবে জানিস এবং জানতে যে তোর এটা তোর ভিতরে ঢুকে গেছে লাইক ইউর ওন সিস্টেম নাও, যে তুই আসলে এমন একটা মানুষ যে মানুষ ইজ আ বেটার হিউম্যান বিং দেন দ্য ডে ইউ স্টার্টেড অ্যাডভার্টাইজিং। সো অ্যাডভার্টাইজিং নেসেসারিলি মেক্স ইউ আ বেটার হিউম্যান বিং। ইট মেক্স ইউ সেলফ অ্যাওয়ার এবং তুই অনেক কিছু আছে যেগুলো তোর মধ্যে ছিল না আগে, যেটা যেভাবে দেখা যায় জানা যায়, তাই তো একটা মেয়ে কেন এতখানি কম্প্রোমাইজ করবে, এগুলো কিন্তু আমরা শিখছি অ্যাডভার্টাইজিংয়ে এসে। হ্যাঁ, কিংবা শিক্ষাটা দিতে হবে, মানে মানুষকে সম্মান করতে হবে, এগুলো কিন্তু আমার অ্যাডভার্টাইজিংয়ে নানা ব্রিফের থ্রুতে, নানা ক্যাম্পেইন, রিসার্চ, এগুলো তো এমনভাবে শিখছি যে আজকে আমি আমার নিজেকে বেটার হিউম্যান বিং মনে হয় দেন দ্য ডে আই স্টার্টেড অ্যাডভার্টাইজিং। ফলে যেই প্রফেশন, পৃথিবীর কোনো প্রফেশন তোকে ভালো মানুষ বানাইছে এটা কেউ ক্লেম করতে পারবে না আদান অ্যাডভার্টাইজিং। তো ওইটা ওকে বোধহয় খুব ইমপ্রেস করছিল ওই আনসারটা, এবং আমি এটা বিশ্বাস করি কথাটা আসলে ট্রুলি। সো অ্যাডভার্টাইজিং ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ভেরি গ্রেট প্রফেশন, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে এখানে যে আমাদের মতো দেশে যেখানে আসলে আমরা অ্যাডভার্টাইজিং ইজ ভেরি স্মল কমিউনিটি, ব্র্যান্ড মার্কেটিংও ইকুয়ালি স্মল কমিউনিটি। সো আমরা আসলে মানে বাট জিওগ্রাফিক্যালি স্মল, আমাদের একটা হোমোজেনাস কান্ট্রি যেখানে আসলে মানে ইন্ডিয়ার মতো না, যেখানে 200 ল্যাঙ্গুয়েজ, 200 রিজন। হ্যাঁ, সো ওখানে আসলে আমরা we hold immense power to influence, to shape the mindset and to change behavior so much of this huge like human community বাংলাদেশের যারা আসলে যাদেরকে। সো আমরা আসলে we are very privileged to work in this kind of a industry. Nicely put. In fact তোরে বলি এই ব্যাপারে, আমি সেদিন বলতেছিলাম যে 2008 থেকে শুরু করে যখন আমরা গ্রামীণ ফোন দেখা শুরু করলাম, আমরা যেইভাবে করে আমরা দেশপ্রেম এর অ্যাডভার্টাইজিং বানাইছি, তখন সিনেমার কোনো চলে না, বাংলাদেশ সিনেমা হলে যায় না, থিয়েটার ওয়াজ নট ডুইং ভেরি ওয়েল। সো প্যাট্রিয়টিজমকে লোকের পর্যন্ত পৌঁছানোর এই দায়িত্ব কিন্তু নিশ্চয় শুধুমাত্র বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি, সেটা আজকে বাংলা লিঙ্ক হোক, গ্রামীণ ফোন হোক। গ্রামীণ ফোনের হয়তো আমি প্রচুর বানাইছি, মানে নানা রকম আমাদের গ্রাম কেমন হবে দেখতে, এটা কিন্তু বিজ্ঞাপন ঠিক করে দিয়েছিল এক সময়। হ্যাঁ, মানে সো এই কাজটা কিন্তু বিজ্ঞাপনকে যে যারা খালি বেচা বিক্রি একটা ক্যাপিটালিস্ট মোড বলে ধরে নেয়, এইটা আমাকে একটু বিরক্তই করে। বাট তাদের জানানোর উপায় নেই যে আসলে আর কী অ্যাডভার্টাইজিং হয় আসলে। কিন্তু এটা যদি একটু চোখ কান করে দেখা যায় বিজ্ঞাপন আসলে প্লেড আ হিউজ রোল টু শেপ আওয়ার কালচার, দ্য শেপ আওয়ার অডিও ভিজুয়াল লুক অ্যান্ড ফিল, অ্যাক্টিং প্যাটার্ন। এবং ইন ফিল্ম মেকার্স আমাদের যারা ভালো সিনেমা বানাচ্ছে তারা প্রত্যেকে আসলে বিজ্ঞাপনের থেকে ডিসিপ্লিন শিখে এখানে ফিল্ম বানাতে আসছে, বিকজ দ্যাটস দ্য ওয়ে ইট হ্যাজ বিন। সো এই প্রত্যেকে তো একদম আমার সাথে কাজ করা মানুষ, তোর সাথে কাজ করা মানুষ, সেটা পিপলু হোক, মেজবাউর রহমান সুমন হোক, আদনান রাজীব হোক, অমিতাভ রেজা হোক। সো মানে এরা প্রত্যেকে তো আসলে এই করছে আসলে। সো অ্যাডভার্টাইজিং অ্যাকচুয়ালি হ্যাজ ডান লট অফ গুড ফর দিস কান্ট্রি। এটা কোনো না কোনো একদিন আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরও লম্বা সময় আলাপ করবো। আপনার পড়ালেখার পরে আপনি জব কোথায় শুরু? আমার প্রথম আসলে ইন্টার্নশিপ ছিল। আই ডিড ভেরি ওয়েল বাই দ্য ওয়ে। ওই আমার জীবনের প্রথম ভালো রেজাল্ট করলাম আমি মাস্টার্সে এসে। আমি পারফেক্ট টাইমিং অলসো, একদম আজব, আমি সেকেন্ড হইলাম আমার ক্লাসে। আমি
এবং এভরিবডি ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট মি, আরে সাউন্ড তো ফাটায় ফেলবে অ্যান্ড অল দোজ। তো যাক, সেটা তো অতটা কিছু হইলো না। আমি প্রথমে রিডিফিউশন DYNR বলে একটা এজেন্সি ছিল, রিডিফ বলতাম আর কি আমরা। সো DYNR হচ্ছে ডেনসু ইয়াং অ্যান্ড রিবিক্যাম। ডেনসু হচ্ছে জাপানের নাম্বার 1 এজেন্সি, অ্যান্ড ইয়াং অ্যান্ড রিবিক্যাম WPPর এজেন্সি ইন আউট অফ US। তো DYNR আমি জয়েন করলাম ইন সার্ভিসিং মানে, আর আমি সার্ভিসিং খোদা। তো সার্ভিসিং আমি দেখতাম এয়ারটেল, আমার যে বস ছিল ওর ছিল পোর্টফোলিও ছিল এয়ারটেল, দিল্লি অ্যান্ড পাঞ্জাব। তো ওর লগে সার্কেল আলাদা ছিল। হ্যাঁ, ওর লগে আমি হচ্ছে কি লেসপেন্সার আর কি। ও লেসপেন্সারে জয়েন করলাম অ্যাজ অ্যান এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, এবং আমার ভালো লাগতো। বেতন কত ছিল তখন মনে আছে? হ্যাঁ মনে আছে। কত? কেন থাকবে না, তখন ওটা বেতন বলে না, কি বলবো এটাকে, হ্যাঁ বেতনই বলা যায়। 6,500 রুপি পাইতাম। ওকে, তো 6,500 রুপি পাইতাম, এটা দিয়ে চলতো। এবং এমনও আছে আমি টানা 72 ঘন্টা অফিসে, রাতে সবাই ঘুমাই, সকালে উঠা ইয়ে করি। তো এরকম আর কি চলতেছিল। তো আমি ওইটাই শুরু করলাম, ওখানে শুরু করে আমার ভালো লাগতেছিল। আই লাইক দ্য এনভায়রনমেন্ট, আই ডিডন্ট লাইক দ্য জব per se, job though, but I like the environment. Pretty girls, beautiful environment, casual interesting office, people around. হ্যাঁ, শর্টস পরে অফিসে চলে আসা যায়, কোনো অসুবিধা নাই। not for servicing though, right? না আমার জন্য অ্যালাউড ছিল না, একদমই অ্যালাউড ছিল না। প্রপার কাপড় পরে যেতে হতো, না টাই পরতে হয় নাই। রাজীব আমার যে বস ছিল ও পরতো না বলা, কিন্তু অন্য সব সার্ভিসিং টিম পড়তে হয়েছে আমি দেখছি। তো ওটা শুরু করলাম, শুরু করতে যেটা হলো যে এর আগে ফিমা অলরেডি ঢাকায় চলে আসছে, বিকজ ওরা 1 বছর আগে শেষ হয়ে গেছে। সো আমি লাস্ট 1 ইয়ার কিন্তু একা, 1.5 বছর একা আমি। ইট ওয়াজ 1.5 বছরের কোর্স আমাদেরটা। তো ইন্টার্নি সহ 2 বছর হইতো আর কি ওটা ওদের। তো আমি ওটা করতে করতে আমার মনে হয় আমার দেশে যাওয়া উচিত, ভালো লাগতেছে না আর। মানে ফিমার একটা আছে না, মানে আমি আই স্টার্ট মিসিং হেয়ার বিগ টাইম। তো আমি ঢাকা গেলাম, ঢাকা গিয়ে বাবা অনেকে বললাম যে আমার বাবা গেল যে আমি সব ছেড়ে ছেড়ে চলে আসছি। বাবা তখন চিটাগংয়ে পোস্টেড। তো আমি বললাম বাবাকে যে দেখো, আই নো দি ইউটিউব, তোমরা কালকে থেকে চাকরি শুরু করবা। আমি অনেক দিন বাসার বাইরে ছিলাম, 7-8 বছর। আমি আগামী 6 মাস কিচ্ছু করবো না, এরপরে আই ফাইন্ড মাই জব, বাট 6 মাস তোমাকে সময় দাও। বাবা উনি একদম বলো হ্যাঁ ঠিক বলছো, তুমি আমাদের তুই থাকো, এখন কোনো কিচ্ছু করতে পারছো, চিটাগং রেস্ট করো তুমি চিটাগংয়ে। তো আমি তো বাস্কেটবল খেলি, বিকালে গিয়ে রাতে আড্ডা মারি। আমার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে। তো আড্ডা মারি, ঠিক 15 দিনের মাথায় একটা ডিনার টেবিলে, শাওন তুমি কি করবা বাবা? আমার না কথা, 6 মাস আমি কিছু করবো না, 15 দিন তোমাদের সহ্য হলো না এটা। বাবা বলছে না ঠিক আছে, তোমার মা বলতেছে তুমি কি ভাবতেছো কি করবা কি না। তো তখন বাবার চিটং ক্লাবে যাওয়া আসা ছিল রেগুলার। ওখানে আমার সাথে আলাপ হলো সৌমেন্দ্র শঙ্কর দা, সোমেনদা, দ্য ফেমাস সোমেনদা, সোমেনদা আমাদের। সোমেনদা বলো হ্যাঁ আমি তোমাকে বা ঢাকায় বা একটু ইউনিয়নে পাঠাচ্ছি, তুমি যাও ওখানে গিয়ে দেখা করো, ওদের সাথে কথা, তোমার ইউ মাইট লাইক দেম, দে আর ডুইং ভেরি ওয়েল। তো তখন মতিঝিল অফিস। তো আমি গেলাম, তখন ধানমন্ডিতে আসেনি না, শঙ্করে তখন আসে নাই, দেবেন মতিঝিল শরীফ মেনশন। হ্যাঁ, একটা অদ্ভুত লিফট ছিল, লিফটের কথা মনে হয় আমার, ওইটার কথা মনে হলে, ছোট্ট এটুকু সাইজের লিফট। তো আমি গেলাম, মিট করলাম। তোরা 2000 না 2000-এর বিগিনিংয়ে আমি গেলাম, শীতকাল ছিল। তো আমি গেলাম, তো ওরা আমাকে জিজ্ঞেস করলো, আমি যেগুলো বলি ওরা তো শুনে পুরো ইমপ্রেস, মানে অ্যাডভার্টাইজিং এটা পড়াশোনা করে আসছে, বুঝে জানে। আর যেহেতু ইন্ডাস্ট্রির লিঙ্কেজ ছিল আমাদের কোর্সটাতে, সো আমি না খুব ছিল আর কি, এটা আমাদের খুব ভেরি ওয়েল ভার্স, বুঝি আমি কি হয় কি না। তো আমি বললাম যে আমি তো স্ট্র্যাটেজি করতে চাই। আমাদের ফ্যাকাল্টি ছিল পারভিন আলুওয়ালিয়া বলে একজন, হি অ্যাকচুয়ালি চেঞ্জ মাই হোল ডিরেকশন। আমি কী করতে চাই অ্যাডভার্টাইজিংয়ে, আমি আসলে স্ট্র্যাটেজি করতে চাই। আমি ধরো ক্রিয়েটিভের কথা ভাবিই নাই কখনো, পিপল নো মি ফর মাই ক্রিয়েটিভ ওয়ার্কস, বাট আমি আসলে শিখে আসছিলাম স্ট্র্যাটেজি। তো বললাম আলাপ করলাম, বলে যে আমি তো স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টই নাই, বাট আই নো, জুলফিকার বস বাজারে বললো আমাকে যে আই নো অ্যাবাউট স্ট্র্যাটেজি। আমাদের ম্যাকানের অ্যাফিলিয়েট ছিল ওরা। আই নো দে আর ভেরি গুড ইন স্ট্র্যাটেজি, ইটস গ্রেট, উই শুড স্টার্ট স্ট্র্যাটেজি, ইউ স্টার্ট দ্য স্ট্র্যাটেজি, দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি। হি ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। তো আমরা শুরু করলাম স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট। প্রথম আমার রিক্রুট ছিল মৌটুসি কবির, এখন ব্র্যাকে আছে, আমার ব্যাচমেট। হ্যাঁ তুই তো চিনোস মৌটুসিরে। হ্যাঁ, মৌটুসিরে পিক করলাম আমরা। শি ওয়াজ ভেরি ব্রাইট, ফ্রম ডে ওয়ান শি ওয়াজ সো ব্রাইট। তো শুরু করলাম, এবং তা করতে করতে আমি চলে গেলাম, আমার স্কোপ আসলো দিল্লি ম্যাকানে স্ট্র্যাটেজিটা বুঝে আসা, বিকজ সো আই ওয়াজ দেয়ার ফর 8 months ছিলাম ওখানে, আমি স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট ওখানে। এবং আই ফাউন্ড মাই গুরু দেয়ার আমাদের সন্তোষ দেশাই, সন্তোষকে মিট করলাম আমি দিল্লি। জয়েন করার পরে
মানে ট্রেনিং হিসেবে ছিলেন 6 মাস, মানে মোট আমি ভুল বলতেছি, মোটরসাইকেল আমি পরে হায়ার করছি, মানে আমি চলে গেলাম আর কি, ওখানে গেলাম এবং আমি থাকার কথা 3 মাস থাকলাম, আমি 8 মাস, বিকজ এটা কোথায়? দে অলসো লাইক মি। দিল্লিতে, তখন দিল্লি কালকাজিতে ওদের হেডকোয়ার্টার ছিল, সন্তোষ ওখানে বসতো আর কি তখন। সন্তোষ, আমার রিপোর্টিং বস ছিল হচ্ছে গিয়ে আমিন বলে একজন, অরবিন্দ বলে একজন, ব্রিলিয়েন্ট প্ল্যানার্স আর কি, এবং স্ট্র্যাটেজি কি এবং এই যে আমার এখনকার যে কালচারাল থিঙ্কিং, এই কালচারাল থিঙ্কিং, কালচারাল লেন্সে দেখা, সোসাইটিকে দেখা, এডওয়ার্ড ডি বোনো পড়া কিংবা জোসেফ ক্যাম্বেল পড়া, কার্ল ইয়ুং, এগুলো সব ওয়াজ ইন্ট্রোডিউস টু মিট বাই সন্তোষ দেশাই। এবং ও প্রথম আমাকে বললো যে বিউটি একটা না, দেয়ার ইজ গুড বিউটি অ্যান্ড দেয়ার ইজ ব্যাড বিউটি, কিংবা টেকিং আ বাথ ইজ এ প্রসেস অফ রিবার্থ। এই কথাগুলো আমি শুনি, কেউ বলেই নেই কোনোদিন এভাবে করে, কথাই শুনি নাই। অ্যান্ড যখন বলতে শুরু করলো, আমরা যখন বুঝতে শুরু করলাম, আমার একটা দুনিয়া খুলে গেল আমার জন্য। আমি এটা তো আমার দেশ, আমার দেশের ব্যাপার তো আলাদা, আমি তো এটা থেকে অনেক কিছু আমি অন্য লেন্সে দেখতে পারবো বাংলাদেশে গেলে, বিকজ তার আমাদের কালচারাল মিলিও আলাদা, আমাদের ভাবনা আলাদা হবে। সো ওই সব জিনিসগুলো নিয়ে আমি দেশে ফিরলাম, অ্যান্ড আই স্টার্টেড প্র্যাকটিসিং। There's a process for that. ওটাকে বলতাম আমরা সেলিং স্ট্র্যাটেজি বলতাম, সেলিং আইডিয়া ওয়াজ দ্য ফাইনাল, ইউ প্র্যাকটিস ইট উইথ মি, আমরা একসাথে কাজ করছি এটা নিয়ে, কনসেপচুয়াল টার্গেট বা কোড ডিজায়ার, ওই পুরো জিনিসটা ওখান থেকে শেখা আর কি। অ্যান্ড ফাইনালি আই মেড দ্য গাই হু অ্যাকচুয়ালি রোড দ্যাট পেপার, সুরেশ নাইয়ার, and he became a friend for me later on. পরে গ্রেতে is a big গ্লোবাল প্ল্যানিং হেড হিসেবে জয়েন করলো। অ্যামেজিং, মানে ক্রেজিয়েস্ট মাইন্ড, মানে অলমোস্ট মানে সন্তোষ দেশাইকে আমি কখন নিজে মিট করে নাই, বাট সুরেশকে তো মিট করেছি। They are almost like a philosopher themselves. Oh yeah, you have to be, মানে স্ট্র্যাটেজিসদের কিন্তু প্ল্যানার রোলটা একটু আলাদা বা স্ট্র্যাটেজি থেকে একটু করে, কিন্তু স্ট্র্যাটেজিস যে হইতে হবে তার মানে জীবনের সবচেয়ে বড় কষ্টের ব্যাপারটা তোর সব জানতে হবে, তোর একটু ফিলোসফি জানতে হবে, তোকে অ্যানথ্রোপোলজি জানতে হবে, কালচারাল স্টাডিজ থাকতে হবে, হিস্ট্রি জানতে হবে, মানুষের জীবন বুঝতে হবে, এই টাফ জব। এখানে কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে যে মানে আপনি যখন বলছেন ছোটবেলা থেকে পড়ালেখা সব এসে কাজে লাগা, আবার কাজে লাগে একদম। আমি বুঝতে পারলাম যে এইটাই তো আসলে ঘটনা, মানে রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, সব বঙ্কিম, হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, সবকিছু সবই লাগে, ইটস লাইক এ ফুল সার্কেল, অলমোস্ট ফুল সার্কেল। এবং ইটস সো ট্রু, বিকজ সোসাইটি কিভাবে রিপ্রেজেন্ট আর কে করে, তুই আমাকে বল, সাহিত্যিকদের মতো করে কেউ করে না আসলে, এটা রিয়ালিটি। তো ওইটা খুব হেল্প করে, ইউ আর রাইট। সো ইট বিকাম ফুল সার্কেল ফর ম্যানেজ। তো আমি তো জানি এই সোসাইটি আমার চেনা, আমার তো নোয়ান্সগুলো জানা, আমি তো জানি কোথায় কী হচ্ছে আসলে, এবং মানে এবং থিওরিটিক্যাল জিনিসটা ফ্রেমওয়ার্কটা পেয়ে যাওয়াতে ইট রিয়েলি হেল্পড, অ্যান্ড দ্যাটস হাউ ইট অল স্টার্টেড আসলে। ফার্স্ট ক্লায়েন্ট কে ছিল? একদম পুরাপুরি মনে নাই, তবে আমি আমার ইনিশিয়াল ক্যারিয়ারের শুরুতে আমি নেসলের জন্য প্রচুর কাজ করছি, আর কোকাকোলা করছি প্রচুর পরিমাণে, আর কোক করছি, নেসলে করছি, আর লোকাল রহিমা ফ্রোজের জন্য অনেক কাজ করতাম তখন আমি। ওই আমাদের একটা ব্যাটারি কাজ, ইউপিএস লঞ্চ, আইপিএস লঞ্চ হবে তখন, রহিমা ফ্রোজ আইপিএস, এক সেকেন্ড প্লিজ, দ্য ক্যাম্পেইন ওয়াজ ডান বাই আস। সো ওই সময় আমরা ইউনিটেড উই হ্যাড সাচ আ লাভলি টাইম। আম্বারকে তুই চিনিস, আমি আম্বার, বলে লাইক আহমেদ কুরেশি বলে পাকিস্তানি একটা ছেলে ছিল, অ্যামেজিং আর্ট ডিরেক্টর। আমাদের জিশান কিংসুক হক, সাইফুল, তোদের আইবিএতে ছিল সাইফুল। সো উই আর অল একটা টিম ছিলাম আর কি আমরা, মটুসি, পরে ওয়াসি। সো ইট ওয়াজ এ গ্রেট টিম। সো ইউনিটেন্ডের পরে এশিয়াটিক ইউনিটেন্ডে 4 বছর 5 বছর। কেন ছাড়লাম? আমার মনে হয় কি আসলে এটা একটা, আমি আসলে ছাড়া টাইপের লোক না, আমি যেখানে থাকি অনেক দিন থাকি। ধরলেন কেন সেটা ওটা বলি আসলে না, বাট ট্রু, আমার আসলে কোনো একটা পর্যায়ে মনে হতে শুরু হয়েছিল যে আই এম নট ভ্যালুড এনাফ ইন ইউনিটেন্ড। আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমি তো শুধু এইটাই করি সারাদিন, 24 ঘন্টা এগুলো করতেছি আমি, কিন্তু আমাকে মনে হয় ঠিক মতো ভ্যালু করা হচ্ছে না। কিন্তু আমার প্রবলেম ছিল, আই ওয়াজ সো মাচ ইনটু মাই ওয়ার্ক, আই হ্যাড নো আইডিয়া যে আমি একটা চাকরি পাবো কিনা। যেমন সিদ্ধান্ত চাকরি ছাড়বো, খবরে বের হইলো, তখন দেখি সবাই আমার ডাকতেছে। আমি তখন রিয়েলাইজ করলাম, আরে আমাকে তো লোকে চিনে ইন মাই প্রফেশন, আমি তো আসলে ভ্যালুড। তো এসিদিকে কথা বলে ভালো লাগলো, উইথ নূর ভাই, সারা ভাবি, নেভিল ওয়াজ দ্য ইনিশিয়েটর অফ ইট, অ্যান্ড দেন ফাইনালি আই ওয়াজ কমপ্লিটলি ফ্লোড বাই জাকির ভাই। একটা অ্যামেজিং ম্যান, হোয়াট আ ম্যান হি ওয়াজ, জাকির ভাই। অ্যান্ড পরবর্তীতে আফটার গেটিং ইনটু এশিয়াটিক উই বিকাম সাচ ক্লোজ, মানে এলাই আর কি, রেগুলার কথা হইতো, আলাপ হইতো। অ্যান্ড ওয়েন আই লেফট এশিয়াটিক ইভেনচুয়ালি, হি ওয়াজ দ্য স্যাডেস্ট ম্যান। কতবার যে বলছে
যেও না বাট উইথ ফ্রম হিজ পজিশন অ্যান্ড হিজ স্ট্যাচার উনি তো এটাকে এর চেয়ে বেশি বলতে পারে না। রেসপেক্টফুল অনারেবল ম্যান আর কি। তো বাট সারা ভাবি ওয়াজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পার্সন। আমি সবাইকে বলি কথাটা, সারা ভাবি মোস্ট প্রবাবলি ওয়াজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পার্সন। ওনার একটা এক্সেন্ট্রিসিজম আছে, আমার ওটা খুব পছন্দ হয়। So next chapter is probably the biggest chapter of your career. Grey. G3 to Grey, ছোট্ট একটা স্টিন্ট ইন G3 was Grey's second agency, তারপর একসময় মার্চ করে গেল and I took over Grey and then the whole my biggest saga আর কি। তো for 17 years Greyতে। That's a long time. Long time. So, it's fair to say the Shaun we know today is almost like Grey's Shaun. Grey is the centerpiece. Absolutely. মানে আমি এশিয়াটিকে অনেক ইন্টারেস্টিং কাজ করছি, কিন্তু আমাকে সবাই চেনে গ্রের জন্য। বিকজ আমি যখন এশিয়াটিক ছাড়াটা বড় রিজন ছিল এশিয়াটিকে আমার কাছে মনে হতে শুরু হচ্ছিল একটা পর্যায়ে গিয়ে যে আমি যদি টপ চেয়ারটায় না বসি তাহলে আসলে দ্য কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং আই ওয়ান্ট টু ডু আমি এটা করতে পারবো না। এটা আমি রিয়েলাইজ করে ফেলছিলাম। শুধু ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে আই ক্যানট চেঞ্জ দ্য কালচার অফ এজেন্সি। আই নিড দ্য সিট অফ পাওয়ার, যেখানে বসে আই ক্যান চেঞ্জ অ্যাডভার্টাইজিং, যেখানে বসে আমি আই ক্যান চেঞ্জ দ্য থিঙ্কিং, দ্য কালচার অফ দ্য অর্গানাইজেশন। বিকজ তার আগ পর্যন্ত অ্যাডভার্টাইজিং এজেন্সি ওয়াজ রান বাই সার্ভিসিং পিপল প্রিডমিনেন্টলি এভরিওয়্যার। এবং আমি এইটাই প্রবলেম, এটা সার্ভিসিং লেন্সে দেখাই যাবে না। বিকজ আমার কাছে মনে হচ্ছে যে কিচেনটা সবচেয়ে পাওয়ারফুল, স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ, বাকি হচ্ছে কি সাপোর্ট সিস্টেম। পয়সা করে আসতে হবে, সার্ভিসিং আনবে, অসুবিধা নাই, কিন্তু চালাবে স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ। এটা অন্য কেউ চালালে এজেন্সি চলবে না আসলে। তো আমি যদি টপ চেয়ারে না বসি তাহলে এই কালচারাল শিফট আমি আনতে পারবো না। If you want to change the norms, you have to change from within. মানে এটা অনেকটা পলিটিক্যাল পার্টির মতো, যে সব পলিটিক্যাল পার্টি দেশে ডেমোক্রেসি চায়, নিজের দলের ভিতরে ডেমোক্রেসি নেয়। You know what I mean? মানে গল্পটা সেম, যে তুই যে কালচারাল নিয়ে কাজ করতে চাস, কালচারাল শিফট চাস, সেটা তোর নিজের ভিতরেই যদি তুই এমবাইব না করস তাহলে তুই কেমনে চেঞ্জ করবি? সো দ্যাট ওয়াজ মাই আসলে দ্য ইন্টেনশন। সো কাজের প্রসঙ্গে যদি আরও কথা বলি, যে আমার ধরনের সবাই জানতে চাবে যে আসলে হোয়াটস দ্য সিক্রেট সস, শাওনের ম্যাজিক কোথায়, শাওনের অ্যাব্রাকাডাব্রাটা কি? অ্যাব্রাকাডাব্রা বলে আসলে কিছু নাই, অন্তত নাই কি আছে। আমি যেটা খুব ফেমাস আমার একটা সে আছে, আমি তোরা সবাই জানি, আমি বলছি আইডিয়া নাজিল হয়, আইডিয়া আসলে নাজিল হইতে হয়, উপর থেকে পড়তে হয়। এটা ট্রু, বিকজ ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যান আইডিয়া টু কাম টু ইউ। বাট এর আগেরটা তো প্রসেস, আইডিয়া শেষ মুহূর্তে কোত্থেকে আসবে, কি প্রসেসে এই সুপার কম্পিউটার থেকে কী বাইর হবে, যে কোনো কারোরই সেটা, শুধু আমার বলতেছে যে কারণ সেটা নিশ্চয়ই নাজিল হওয়া ভেরি ম্যাজিক্যাল ব্যাপারটা, এক্সপিরিয়েন্সটা। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু প্রসেস, যে তুই কী পরিমাণ জানিস, স্ট্র্যাটেজি জায়গা থেকে বললে তুই তোর আন্ডারস্ট্যান্ডিং কতখানি ভালো আছে, তুই ইনসাইট কতখানি মাইন্ড করছিস, তুই তোর ক্যাটাগরি কতখানি ভালো মতো বুঝছিস, এবং নিড গ্যাপ অ্যানালাইসিস করছিস কিনা, বুঝছিস কিনা যে কোথায় গিয়ে। যেমন আজকে এটা কাজ করতেছিলাম অফিসে বসে আমি দেখলাম যে এটা আসলে প্রোডাক্ট ট্রুথ যদি বের করতে না পারি তাহলে ব্র্যান্ডে আমি পজিশনিংয়ে কাজ করতে পারবো না। সবসময় যে ওইটাই কাজ করছে তা তো না, কিন্তু এই ক্ষেত্রে এটা লাগতো আর কি। আমার এই ক্ষেত্রে আমার মনে হয়েছে এই ব্রিফিংয়ে মনে হয়েছে যে না, এটা আমার প্রোডাক্ট ট্রুথ জানতে হবে। ইউনিক প্রোডাক্ট ট্রুথ না জানলে আমি আসলে ওটা কেউ হচ্ছিল না আমাদেরকে দিয়ে। লাস্ট মোমেন্টে আজকে বিকালবেলা এসে আমরা উই কুড ক্র্যাক ইট, যাই সুপার একটা জিনিস পাওয়া গেছে, লেটস বিল্ড অন দিস। তো আমার কাছে মনে হয় ওইগুলো সব হওয়ার পরে ওইটার ভিতরে গিয়ে কিছু যা হয় আর একটু পার্কুলেট হতে হয়। এটা একটু যে ইয়ের মতো, ফার্মেন্টেশন হওয়ার মতো আর কি, জমতে হয় ভিতরে গিয়ে, ক্ষীরটা জমতে লাগবে আর কি। অ্যান্ড দেন সাডেনলি ইউ মাইট ইউ এন্ড আপ কামিং আপ উইথ আ গ্রেট আইডিয়া আর কি, ওরকম আর কি। তো ওইটা একটা বড় সড়ো প্রসেস আসলে। তো আমার কাছে এই পুরো প্রসেসের মধ্যে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে হয়। তার মধ্যে একটা হচ্ছে কি, যে আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় অ্যাডভার্টাইজিংয়ে, যে ক্লায়েন্টদের ক্ষেত্রে সত্য আর কি, যে আমরা ব্রিফ লিখি, ওটা তো লেখার জন্য লিখি, আসলে এটা কাজে লাগে কিনা আমার জানি না কেউ। নাম্বার ওয়ান, যেমন ধর একটা যে কোনো ব্রিফ তো আসলে আসে তোর কাছে একটা প্রবলেম হয়ে, যে দিস ইজ মাই প্রবলেম। ম্যাক্সিমাম সময় আমাদের প্রবলেমই আমরা বুঝতে পারি না ঠিক মতো। আমরা একটা নাম দিই অ্যাওয়ারনেসের সমস্যা, ইমোশনাল অ্যাসোসিয়েশনের সমস্যা, কিন্তু আসলে সোজা বাংলায় তোর প্রবলেম কি, যে জিজ্ঞানো যে লাগে কাউরে, এইটা যদি বাইর করে ফেলা যায়, প্রবলেম আসলে 50% সলভড। আমাদের এক টিচার ছিল, ভদ্রলোকের নাম ভুলে গেছে আনফর্চুনেটলি, সে একই জিনিস বলতো যে প্রবলেম কি,
আমরা বলতাম মার্কেট শেয়ার কম, বলে না, সিমটমস, এগুলো সিমটম, এগুলো সব কেন কম, হ্যাঁ কেন কম, মানে ওইটা কোশ্চেন করতে 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 একদম আসল জায়গাটায় পৌঁছানো, এইটা একটা 50% প্রবলেম সলভ। এটা আমার কাছে ভয়ঙ্করভাবে মনে হয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে গিয়ে যে হাউ ইউ সলভ দ্যাট প্রবলেম ইন আ ওয়ে উইচ হ্যাজ নেভার ডান বিফোর, বিকজ ইটস অ্যাডভার্টাইজিং। সো এটা ম্যাজিক তো লাগবে আসলে একটা, এটা সোজাসাপটা বলে ফেললে হবে না। যে কারণে স্ট্র্যাটেজির লোকজন কখনো ভালো ক্রিয়েটিভ হতে পারে না। তোর সাথে এটা অনেক ডিবেট হইতো এক সময়, বিকজ আমরা স্ট্র্যাটেজির যে থিঙ্কিং প্যাটার্নটা আছে অঙ্কের মতো, ওইটা দিয়ে ওই থিঙ্কিংয়ে আমরা ক্রিয়েটিভকে অ্যাপ্রোচ করি, তারপর লিনিয়ার মেথডিক্যাল হবে, কিন্তু ওই স্ট্র্যাটেজির পরে একটা যেটা একটা বিগ আইডিয়া, একটা ম্যাজিক হবে, পাগলামি হবে, ওইটা খুব জরুরি, ওইটা খুব হওয়া জরুরি। তো ওইটার জন্য একটা আবার আলাদা একটা প্রসেস লাগবে, ওইখানে একটা ম্যাজিক ঘটতে লাগবে। এই দুইটা জায়গা খুব ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। এখন যেটা প্রশ্ন আসতে পারে যে প্রবলেম হয়তো আইডেন্টিফাই করলেন, বাট প্রবলেম আসলে সলিউশনটা খুব জটিল, হয়তো প্রোডাক্ট লেভেলে প্রবলেম আছে, এবং অনেক ক্ষেত্রে বা আরো খুব ফান্ডামেন্টাল প্রবলেম আছে যেটা আসলে মার্কেটিং এর স্কোপের বাইরে, দেয়ারফর আপনার বা আমার স্কোপের বাইরে। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি প্রবলেমটাকে ইগনোর করে আমরা অন্য কিছু করার চেষ্টা করি, খুবই করি। আবার অনেক সময় নিজের মানে কি বলবো, মানে নিজের ক্ষমতার বাইরে গিয়ে ওই সাজেশনগুলো দেই ক্লায়েন্টদেরকে, কিছু কিছু ক্লায়েন্ট নেয়। অনেক সময় দেখছি যে হ্যাঁ হয়, কাজ হয়েছে, অনেক অনেক আন্তরিক। যেমন আমার মনে আছে আমি যখন একটা তখন যে কি বলে ওগুলোকে, যে আমাদের টেরিটরির বাইরে যে কিছু ল্যান্ড ছিল যেগুলো পরে আমরা পেলাম বাংলাদেশের, মানে ওই যে কনক্লেভ বলে, কনক্লেভ যেগুলো পেলাম আর কি আমরা, ওগুলো নিয়ে যখন আমি গ্রামীণ ফোনে ক্যাম্পেইন করছিলাম, ওই এলাকায় কোনো টাওয়ার ছিল না। আমাদের ক্যাম্পেইনের প্ল্যান হওয়ার পরে ওই প্ল্যান থেকে ওরা টাওয়ার বসালো, অ্যান্ড দেন উই লঞ্চ দ্য মানে বিজয় দিবসের ক্যাম্পেইন, যেটা ওদের ফার্স্ট বিজয় দিবস অ্যাজ বাংলাদেশি বিজয় দিবস, ইফ ইউ রিমেম্বার ইউ আর দেয়ার। সো ওইটা কিন্তু হয়েছিল ওইভাবে করে, টাওয়ার বসানো হয়েছিল ক্যাম্পেইনের কথা ভেবে, আমাদের সাজেশন হয়েছিল ওইটা। সো এরকম কিন্তু হয় না যে একদম তা না। অনেক সময় মনে হয় যে না, প্রোডাক্টের ফর্মুলেশনে ঝামেলা আছে, টেস্ট করতে গিয়ে দেখছি না, টেস্টটা যদি একটু এরকম হয় তাহলে ক্যাম্পেইনটা করতে অনেক সুবিধা হবে। সবাই যে শুনছে তা না, কিন্তু আমার কাছে মনে হয় কি আসলে মানে মোর দেন এনিথিং এলস, মানে দেয়ার হ্যাজ টু বি অ্যান অ্যালাইনমেন্ট অফ ইন্টেন্ট। সবাই মিলে কি আমরা আসলেই কাছে করতে চাই কিনা। অনেক সময় মার্কেটিয়ার ওই এন্ডে যে বসে আছে তার ক্ষমতা নাই এটাকে আরও অতদূর নিয়ে যাবে, আবার ঘ্যানোর প্যানার করবে, প্রোডাক্ট ঠিক করাবে। ভাই এগুলো বাদ দেন, আপনি একটা অন্য কিছু করে দেন। এই যে আলাপটা ওইটা তখন হয় আসলে। কিন্তু সবাই মিলে যদি একটা রাইট অ্যালাইনমেন্টে থাকে, তখন আসলে অসম্ভব অ্যাচিভ করা সম্ভব। এবং আমার ধারণা আপনি এত বড় ক্যারিয়ার অবশ্যই খেয়াল করেছেন, কেউ রেডি না, ক্লায়েন্ট সাইডে কিছু রেডি না, বাট ব্রিফ চলে আসলো, কাজটা বাপরে, প্রোডাক্টের কোনো খবর নাই, ফ্যাক্টরি কেবল সেট আপ হচ্ছে, চায়না থেকে মাল আসতেছে, এখন ফ্যাক্টরি সেট আপ হবে, এরকম একটা সিচুয়েশনে ব্রিফ চলে আসলো। প্রচুর একদম। আমি এই মুহূর্তে কোনো একটা প্রবলেমের মধ্যে আসছি, বলতে চাই না সেগুলো, আমি তো এগুলো তো হচ্ছেই। লম্বা 25-26 বছর লম্বা ক্যারিয়ারে কি মনে হয় সবচেয়ে বড় মিস ছিল? মিস ইন দ্য সেন্স দ্যাট মানে কাজ করার সুযোগটা পাননি বা ক্লোজে ছিলেন কাজটা করার, যেটা এখনও মনে মধ্যে খুব মানে একদম লেগে আছে যে ওই কাজটা, ওই ব্র্যান্ডটা পাইনি, বা ওই ব্র্যান্ডে কাজ করার সুযোগ পাইনি, বা ওই ক্যাম্পেইনটা নিয়ে কাজ করার সুযোগ পাইনি, এরকম জানি না। কিন্তু তুই কোশ্চেনটা করাতে কি হয়, এটা অন্য কথা মনে হলো আমার, সেটা বলি, মোটর রেসপন্স করি। সেটা আমার কাছে, আমরা তো যেহেতু 4-5 বার ক্যানে অ্যাওয়ার্ড জেতার সুযোগ হয়েছে, এবং আই হ্যাভ সিন দ্য গ্লোবাল সিন, আমি জেনুইনলি দেখছি আর কি গ্লোবাল সিনটা ইন মাই ওন ওয়ে, মানে ওয়ার্ল্ডের বেস্ট পসিবল অ্যাওয়ার্ডটা জিতছি আর কি দেশের জন্য প্রথমবারের মতো। কিন্তু আমার প্রতিবারই মনে হয় যে আমরা আসলে পৃথিবীর যে কোনো দেশের কাজ করতে পারতাম, মানে এই যে সুযোগটা পাইলাম না। এবং এই যে ধর আজকেটা এবং একই রকমভাবে কেন আবার যেটা নিউ ইয়র্কের একটা এজেন্সি যে বসে বসে যে সাউথ আমেরিকা ক্যাম্পেইন করে ফেলে, পুরো পৃথিবীর ক্যাম্পেইন কন্ট্রোল করে, এই যে এক ধরনের একটা হেজিমনি আছে আর কি, এই হেজিমনিটা আমাকে খুব বেদনা দেয়। আমার কাছে আমাদের ওই সুযোগটা থাকা উচিত ছিল আর কি, কোনো না কোনোভাবে। এটাতে আমাদেরও মানে দোষ আছে, আমরা আসলে গ্লোবাল থেকে মার্কেট করতে পারি নাই। কিন্তু আমি অনেক কাজ করতে গিয়ে মনে হচ্ছে, অনেকের সাথে কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে আমরা তো আসলে যথেষ্ট ভালো, not to take any মানে unnecessary credit, মানে আমি মানে কিন্তু শুধু আমি একার কথা বলতেছি না, আমি যখন তোর সাথে মিলে আমার তখন মনে হচ্ছে মানে you all are part of it, what I'm trying to say. আমরা আসলে we are good, মানে we are genuine in some of the issues, the way we have solved things. আমার কাছে মনে হচ্ছে আমরা আসলে পৃথিবীর যে কোনো দেশে কাজ করতে পারতাম in some categories, কিন্তু সেই সুযোগটা তো আমার কাছে আসে নাই।
মানে যেমন আমি যদি আমার মাথায় খুব ক্লিয়ারলি যেটা আসে, আমরা সোশ্যাল মার্কেটিংয়ে যেসব কাজ করেছি এইটা খুব খুব ভালোভাবেই সম্ভব ছিল আমাদের মতো একটা সেন্টার থেকে, ফর এক্সাম্পল আফ্রিকান বা ল্যাটিন আমেরিকান অনেক মানে আমরা কাজ করবো, বিকজ ইউ হ্যাভ দ্য লার্নিং। আইসিডিটিআরবি যেরকম লিডারশিপ পজিশনে কাজ করে, আমাদের সোশ্যাল মার্কেটিং যারা কাজ করেছে, আমি যদি কে বলে রেজা আলী বলি, সবাই করছে ওনাদের মানে ওনাদের যে নলেজ, হ্যাঁ এটা আসলে মানে আমার ধরনের ভেরি আনপ্যারালেল ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ ওইটা, এবং আমি ইভেন এফএমসি তো অনেক কিছু পাইছি। আমি টেলিকমে খুব মনে হয় এটা আমার, যে টেলিকমে আমি যে কোনো দেশে গিয়ে যে কোনো কারণে ভালো কাজ করতে পারবো, মানে উইথ মাই এক্সপিরিয়েন্স অফ সো মেনি ইয়ার্স ইন টেলিকম। কিন্তু আমাকে টেলিকমে আমাকে ওই সুযোগ তো কেউ পেলাম না, আসলে আমি পেলাম না, ওটা মিস করি, যে কোনো কারণেই হোক পেলাম না, ওটা আমি খুব মিস করি। আমার কাছে মনে হয় যে আমরা অনেক গ্লোবাল ক্যাম্পেইন করতে পারতাম হয়তো। এখানে তার মানে কথা ফর এক্সাম্পল ধরেন আজকে একটা কোনো গ্রে প্রসঙ্গ যেহেতু ছিল, গ্রেতে একটা রিজিনাল রোলে যদি থাকতেন হয়তো সম্ভব ছিল, সেটাও হয় নাই। বাট হয়তো ওখানেও আমাদের সাথে ডিসক্রিমিনেশন হয়েছে, ডেফিনেটলি হয়েছে। বিকজ আমরা যখন গ্রেতে বসে কাজ করতেছি, আমরা যে সময় যেভাবে আমার ক্যানে জিততেছি, বিজনেস মারাত্মক করতেছি, তখন দের ওয়াজ নো রিজন যে ভাই মানে আমি কিংবা আমার আশেপাশে তোদের মতো কেউ কেন আসলে একটা রিজনাল যেতে পারবে না। কিন্তু এটা আসলে কখনো ওইভাবে করে ভাবাই হয়নি আমাদেরকে নিয়ে। সো ওখানে এক ধরনের একটা পলিটিক্স তো আছে আসলে। সো সেই পলিটিক্সটা আমরা সবসময় পলিটিক্সে দোষ দিয়ে দিই, আমি আমার টিপিক্যাল হইতে চাই না। কিন্তু আমাদেরও সমস্যা আছে যে আমরা নিজেদেরকে কি আসলে এখনও কি আমি ডট বাড়তে বসে কি আমাদের পক্ষে একটু গ্লোবাল হওয়ার কোনো সুযোগ খোঁজা সম্ভব উইদাউট বিং পার্ট অফ এনি নেটওয়ার্ক নেসেসারিলি? কারণ বললেই তখন নেটওয়ার্কে পার্ট হইতে হবে আমাকে। বাট আমি এটা হচ্ছে সবসময় চাই তাও না এখন পর্যন্ত। আমি এখন মানে নেটওয়ার্কে পাওয়ার প্রবলেম আজকে এসে ইজ ভেরি 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 লিটল কমে গেছে। এটা আমি ইউনিলিভারকে দেখলে বুঝি, এটা আমি যে কোনো ডিসেন্ট্রালাইজড স্ট্রাকচার। নোবডি রিয়েলি দে ডোন্ট ম্যাটার এনিমোর দ্যাট ওয়ে। ট্রু। আমি যেটা বলতে চাচ্ছি আসলে রিজিনাল রোলে হয়তো ভালো হতো, বা বাট এট সেম টাইম আমার মনে হয় যে আপনি যেভাবে কাজ করতে পছন্দ করেন ওটাকেই তো করতে পারতেন একদম হাতে ধরে। আমি জানি না, এটা না গেলে বুঝবো না আমি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ট্রুলি গ্লোবাল অর্গানাইজেশন অ্যাডভার্টাইজিং কোনো নেটওয়ার্কে হয়ে উঠতে পারে নাই। মানে আজকে বিএটিতে যে কোনো লোক এখানে ঢাকা থেকে ফট করে লন্ডনে চলে যাচ্ছে পোস্টিং নিয়ে, ল্যাটিন আমেরিকা চলে যাচ্ছে। এই প্র্যাকটিসটা আমাদের মাল্টি ন্যাশনাল এজেন্সিগুলো এখানে করতে পারে। মানে এজেন্সিগুলো বলা ঠিক না, একটাই আছে এখন দুপুরে, এর আগে ওএনএম ছিল, এর বাড়িতে করছি হয়ও নাই, সেখানে ঘটে নাই আসলে এভাবে করে। কেবল জিনিসটা অতটা স্মুথ না, ওই সিস্টেমটা অতটা ওয়েল অয়েল না, অথবা কোনো এজেন্ডা কাজ করে 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 সবই আছে এর মধ্যে। ভুল কি ছিল বড় বড়, যেটা মনে হয় যে আজকে সে যদি আবার করি তাহলে ওইটা করতাম না বা ওটা করবো না? সব আসলে কি মানে খুব বড় করে অ্যান্সার দিতে গেলে একরকম, আর যদি খুব মাইক্রো মিনি অ্যান্সার দিই তাহলে আরেক রকম। অনেক ফানি স্টোরিজ আছে জীবনে আর কি। আমাদের মনে আছে আমার একবার, আই নেভার ফরগেট দ্যাট স্টোরি, আই ওয়ান্ট টু নেম দ্য ক্লায়েন্ট। তো একটা সোশ্যাল ক্যাম্পেইন, এই সোশ্যাল ক্যাম্পেইনের কথা হচ্ছিল, আই ওয়াজ ইন এশিয়াটিক। তো সোশ্যাল ক্যাম্পেইনে হলো, তো আমরা স্ক্রিপ্ট সব ডেভেলপ হলো, এখন অমিতাভ ফিল্ম বানাবে। অমিতাভ ফিল্মটা বানাইলো, আসলো। অমিতাভ এর চেয়ে খারাপ ছবি তুই তোর জীবনে কোনোদিন বানাস নাই, জঘন্য একটা ফিল্ম। আমি টেনশন আছি কেমনি ক্লায়েন্টকে দেখাবো এটা, সোশ্যাল ক্লায়েন্ট, তার মধ্যে আমি যেটাতে খুব কমফোর্টেবল না কখনোই। আমি এটা কী করলি তুই অমিতাভ? এটা আমার হয়ে গেছে দোস্ত। অমিতাভও বুঝতে পারছে কাজটা খারাপ বানায় ফেলাইছে, হাত উঠাই দিয়েছে, 2টা হাত। এবং তারপর দিন ওদের প্রেজেন্টেশন, তো গেলাম, আমি যাইতেই তো হবে। গেলাম, বড় একটা টেবিল, মানে যে টেবিলে 2 পাশে অন্তত 30 জন লোক বসে আছে, বস থেকে শুরু করে যারা আছে আর কি। আর এদিকে আমি আর অমিতাভ সাথে সার্ভিসিং লিড। তো চলতে শুরু করছে, আমি জাস্ট এরকম ভাবে বসে আছি যে এখনই তো কি শুনতে হবে, মাথা নিচু করে। অমিতাভ দেখি এরকম, লুলাও এরকম বসে আছে, চুপচাপ এরকম বসে আছে, কি হবে আর কি। হঠাৎ শুনে কি তালি পড়া শুরু করলো। আমরা এরকম, আমি কে তালি দিচ্ছে, স্বপ্ন দেখছিলাম তো না। এবং মহিলা কেঁদে ফেললো, এক মহিলা এত ইমোশনাল হয়েছে বলে কেঁদে ফেললো। আমরা না, তারপর একটু পরে আমরাও তালি দেওয়া শুরু করলাম আর কি, পুরো সিনেম্যাটিক দৃশ্য আর কি। সো ওটা খুব ফানি ছিল, বিকজ ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ক্যাম্পেইন আই এভার ওয়ার্কড অন, অ্যান্ড সামহাউ বাঁচাই দিয়েছিল আল্লাহ। আজকে ওই ক্যাম্পেইনটা করলে অন্যভাবে করতেন ডেফিনেটলি, কোনো সন্দেহ ছাড়া। এরকম আসছে। তারপরে আরও বড় আমার নট গ্রামীণ ফোন আমি হাইস্ট কাজ করছি, অন্য ব্র্যান্ডের একটা কাজ করছিলাম যেটা বিশাল থিমেটিক, প্রচুর রিসার্চ করে, এবং আমার সো কনফিডেন্ট যে দ্য গ্রেটেস্ট ক্যাম্পেইন, জাস্ট মানে ফ্লপড আর কি।
কেন? আমার ধারণা ইটস এ গুড কোয়েশ্চেন, কেন এটার ক্ষেত্রে উত্তরটা জরুরি বলে মনে হয়। আমার মনে হয় আমরা অনেক সময় খুব সেলফ অ্যাবজর্ভড হয়ে যাই, মানে নিজেরা নিজেদের নিজেরাই ভাবি মারাত্মক বানাইছি, নিজেরা বানায় খুশি হয়ে যাই, হাততালি পেয়ে নিয়ে যাই এবং ভাবি যে এইটা একটা মারাত্মক জিনিস বানায় ফেলছি। ইট টেলস ইউ যে অনেক সময় আমরা আসলে আমাদের অডিয়েন্সের ট্রু মানে ইন্টেন্টের সাথে, ডিজায়ারের সাথে কানেক্টেড না। এটা তো আমার ধারণা আমাদের মানে এটা প্রবলি ক্রিয়েটিভের ক্ষেত্রে খুব কমন, মানে যে আপনি একটা নিজের কাজে মুগ্ধ হয়ে নিজের কাজে ডিফেন্ড করছেন, যেটা আসলে হয়তো অবশ্যই ক্লায়েন্টের পারপাস সার্ভ করছে না। ওইটা তো অনেক সময়, এটা একটা হওয়ার রিজন হচ্ছে কি অনেক সময় ক্লায়েন্ট তো আননেসেসারিও খারাপ বলে, যে কারণে এইটা ওটা মিলায় একটা কনফিউশন তৈরি হয়। কিন্তু ট্রুলি যদি আমাকে জিজ্ঞেস করিস তুই, আমি এইটা নিয়ে গত কয়েকদিন ধরে ভীষণ কথা বলতেছি, আমি জানি না একটা রেজাল্ট কী পাবো আমি, কারণ আমি জানি আমি যখন এই ধরনের কথাবার্তা বলি অফিসের ভিতরে বলতেই থাকি, তখন এটা একটা ইম্প্যাক্ট হয়। তাতে খারাপ হবে না ভালো হবে জানি না, কিন্তু আমি বিশ্বাস কর আমি গত 8-10 বছরে আমি কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সির কাছ থেকে, পুরো ইন্ডাস্ট্রির কাছ থেকে আমি ম্যাস ক্যাম্পেইন দেখি নাই। একদম ম্যাসের পালস বুঝে করা। আমাদের ম্যাক্সিমাম ক্যাম্পেইন আমাদের আরবান মিডল ক্লাসকে ক্যাটার করে, খুব বেশি হলে আরবান ইউথকে ক্যাটার করে। বিয়ন্ড দ্যাট ম্যাসের সাথে কানেক্টেড, যেখানে গিয়ে টিকটক ওয়ার্ক করে, যে টিকটকে একটা অপু ভাই স্লো মোশনে হাঁটলো, মিলিয়ন হিট। এই যে ওই মানুষগুলোর সাথে যারা আসলে সংখ্যায় কোটিতে, তাদের সাথে আমাদের কমিউনিকেশনের, আমাদের কোনো কমিউনিকেশন তাদেরকে একটুখানি ছোঁয়ও না। এবং দিস ইজ আ কমপ্লিট ফেলিয়ার অফ দ্য ইন্ডাস্ট্রি, যে আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা প্রমিত, ভীষণ একটা দারুণ একটা ভেবেছি, একটু ফিলোসফিক্যাল, একটু দারুণ পোয়েট্রি, কিছু না কিছু থাকে একটা, যেটা আমাদের শুধুমাত্র একটা মিডল ক্লাস, আরবান মিডল ক্লাসকে টাচ করে চলে যায়, নাহলে ইউথকে আরবান স্কেলে টাচ করে চলে যায়। এইটা এর বিয়ন্ডে কোথাও পৌঁছায় না, আমি জানি না কেন। একসময় কিন্তু শঙ্কর দ্বারা যেসব ক্যাম্পেইন করে গেছে, রোগ বালাই তো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়, ইট কানেক্টেড ক্রোর অফ পিপল। ওই জায়গায় গিয়ে আমার নিজের অনেক ক্যাম্পেইন আছে আর অতীতের, আমি সেটা বলবো না যে নাই, কিন্তু রিসেন্ট টাইমসে আমি এটার ভয়ঙ্কর এক ধরনের একটা মিসনমার আছে এখানে, যে আমার ক্যাম্পেইনটা বুঝি খুব বিশাল একটা হিট করে গেছে। এটার একটা রিজন অফকোর্স তুই বলতেছিলি যে মিডিয়া সেগমেন্টেশন, যে কোন মিডিয়া আমি কি নিয়ে যাই, হ্যাঁ আমি ফ্র্যাগমেন্টেশন, আমি মিডিয়া ফ্র্যাগমেন্টেশন, আমি টিকটকে কি দেখাবো, রিলে কি দেখাবো, আর আমি টিভিতে কি দেখাবো। কিন্তু ইভেন বিয়ন্ড দ্যাট একটা ক্যাম্পেইনকে একদম টিপিক্যালি ম্যাচ করে ফেলার এটা নাই, যে কারণে আমাদের কাছ থেকে পপ কালচারের কন্ট্রোল চলে গেছে। পপ কালচারের কন্ট্রোল এখন টিকটকের কাছে, আর নাহলে রিলসের কাছে, নাহলে মিমের কাছে, ইয়ার্কির কাছে হয়তো বা, নট উইথ মি এনি মোর। সো দ্যাটস আ বিগ লস বলে মনে হয়, অ্যান্ড উই হ্যাভ টু গেট ইট ব্যাক সাম অ্যাট এনি কস্ট। দ্যাট ইজ মাই নিউ টার্গেট। এখানে আমার একটা কাউন্টার থট যেটা আছে, যে আমরা অনেক কিছু দেখাই অনেক সময় যেটা হয়তো ট্রু না। ফর এক্সাম্পল হয়তো দেখাচ্ছি হাজব্যান্ড হেল্প করছে রান্না করে, হ্যাঁ একটা কমপ্লিট একটা, আমি পার্সোনালি মনে করি দেখানো উচিত, বিকজ এটা করলে আস্তে আস্তে চেঞ্জ হবে। হয়তো লোকজন মনে করবে যে মেবি দিস ইজ দ্য এক্সপেক্টেড নর্ম, আমি হাজব্যান্ড হিসেবে এটা করছি না, আই এম নট ডুইং ইট কারেক্টলি। সো মানে ট্রু চাপ আছে কিছু, মানে এটা হয়তো ইটস আ ভেরি উইশফুল থিঙ্কিং লেভেলে কাজ করে, বাট মেবি দ্যাটস হাউ ইট শুড বি। যেখানে বাবা মাকে জিজ্ঞেস করছে তুমি কি আসলে এটা করতে চাও কিনা এখন, নাকি বিয়ার পরে করতে চাও, হয়তো এটা কখনই হয় না। বাট উই ওয়ান্ট টু শো দ্যাট, সো দ্যাট সোসাইটি অলসো স্টার্টস থিঙ্কিং যে মেবি দিস ইজ ওয়ে টু লুক অ্যাট থিংস। এখানে আমার প্রবলেম আছে একটু, আমি বলে নিই, মানে একটা ডিবেট শুরু হবে এখন, খুব ইন্টারেস্টিং ডিবেট হতে পারে, খুবই ইন্টারেস্টিং পয়েন্টে আসছি আমরা। আমার কাছে মনে হয় কি যে এই যে মহিলা হাজবেন্ডের মনে তাকে তারা রান্না করা উচিত বউয়ের জন্য, এইটাতে তোর সাথে মেজরিটি ডিসএগ্রি করে রীতিমতো। এখন আমি হচ্ছে এটা করে সমাজ পাল্টানো তো টার্গেট হলে একরকম আলাপ, কিন্তু মাল বেচতে লাগে তাইলে আমার কাছে মনে হয় এটা রাইট আলাপ না। এখন তাহলে কোথায় যাবো, আমি দাঁড়াবো কোথায় গিয়ে? আমার কাছে মনে হয় উই টু ফাইন্ড আউট আ ওয়ে, যে আমি কী করে ওকে আমার অডিয়েন্সের মাইন্ডসেটকে নিয়ে কী করে আমি এটাকে আসলে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখানে গিয়ে ওইটা নিয়ে অন্তত পক্ষে ভাববে। কিন্তু আমি যদি এটা পেডাগগিক বানাই ফেলি এটাকে, যে আমি দেখাই দিলাম তুমি এখান থেকে শেখো, আমাদের কেউ শিখতে চায় না। সারো শিখাইতে গেলেই বিপদ আছে আর কি, আমার কাছে মনে হয়। তো আমাদের অনেক সময় এটা খুব পেডাগগিক হয়ে যায় আর কি জিনিসটা। দ্যাটস মাই ট্রাবল আর কি। আমি দেখাই দিচ্ছি এরকম হইতে হবে, হ্যাঁ কেন একটা মেয়ে রাতের বেলা বের হতে পারবে না বস, প্রবলেম হইতেছে এই মুহূর্তে। সো আমি আসলে কীভাবে হ্যান্ডেল করবো, অতটা কি আমি প্রিচি হবো কিনা, টপ ডাউন হবো কিনা। প্রিচি হওয়া যাবে না, অ্যাবসলিউট ব্রুট ফোর্স ড্রাইভ করলাম যে এটাই সত্য, এটাই নিয়ে কাজ করবো, হতো না। বাট মানে আমি যেটা মনে করি যে এটা একদিনে হবে না, বাট সোসাইটি তো পাল্টেছে। মানে আমি যেমন একটা জিনিস সবাইকে বলি যে আমরা আগাচ্ছি না পিছাচ্ছি
অনেকে মানে খুব হয়তো কোশ্চেন করে যে আগাচ্ছে পিছাচ্ছে, আমরা ডেফিনেটলি আগাচ্ছি, হ্যাঁ। সো এটা মানে এটা আসলে ঠিক না, অতটা হতাশ হওয়ার কিছু নাই আসলে। এবং এইটা তো আসলে মানে নিডল হ্যাজ মুভড, মানে ডেফিনেটলি যেখানে গিয়ে আসলে এম্পাওয়ারমেন্টের কথা বলি, সোসাইটাল মানে ইকুয়ালিটির কথা বলি, কিছুটা তো চেঞ্জ হচ্ছে। এবং এটা আমি কোনোভাবে বলছি না অ্যাডভার্টাইজিং করছে না, সোসাইটির অনেক কিছু ওপেন হয়, অনেক কিছু চেঞ্জ হয়। সো এইটা আস্তে আস্তে পাল্টাচ্ছে, এটা একদিনে পাল্টায় না। তো আমার যেটা মনে হয় যে এই ব্যাপারটা হয়তো হাজব্যান্ড হেল্প করছে বা ওরকম কিছু যেটাই করছে, আমি হাজব্যান্ড এক্সাম্পলটা দেওয়া সহজ যে কথা বলছি, যে এটা দেখি আমরা বেশি, হ্যাঁ আদতে উল্টা হয় সবচেয়ে বেশি আর কি, কিছুই করা হয় না আর কি। বাট এইটার একটা রোল আমার ধারণা আছে যে এখানে গিয়ে হয়তো একটু হলে চেঞ্জ হবে, একদিন চেঞ্জ হবে। আমার ওইটাতে প্রবলেম হয়, আমার প্রবলেম হচ্ছে আমি যখন কনভিন্সিং না আর কি, হ্যাঁ দ্যাটস দ্য ট্রাবল। আমাদের এই ধরনের কনভিন্সিং হচ্ছে না। এক্স্যাক্টলি, প্রবাবলি দ্যাটস আ ইস্যু অফ ক্রাফটম্যানশিপ, দ্য ওয়ে ইউ টেল দ্য স্টোরি, তার উপর ডিপেন্ড করবে। একটা প্যাট্রিয়ার্কি আমার একটা কমিউনিকেশনের কারণে চেঞ্জ হয়ে যাবে কালকে, যেটা 1000 বছর ধরে চেঞ্জ হয় নাই, এটা তো আর হবে না। কিন্তু হোয়াট আর দ্য ক্রাফটস, কীভাবে করে গল্পটা বললে ইট ল্যান্ডস টু ইউ উইথ আ লট অফ সারপ্রাইজ অ্যান্ড অ অ্যান্ড দ্যাট মেক্স ইউ থিঙ্ক টুয়াইস ইজ দ্য কোয়েশ্চেন টু বি অ্যান্সার্ড। এটাকে এইভাবে করে গড়পড়তা হিসাবেই ব্যবহার করে ফেললাম আমি অ্যাজ মাই টুল, আমি খুব আধুনিক হয়ে গেলাম in my behavior. It doesn't work like that. আমাদের যেহেতু মানে bad people, bad as a community, মানে brand and advertising a community, আজকে সে আপনি কতটা মানে after 25 years or so কতটা চেঞ্জ হয়েছে, কতটা ভালো হয়েছে, কতটা ভালো হয়েছি আমরা, মানে what's your general feeling? ভালো হয়েছে মানে কিরকম মানে as professionals relationships between agency client, এটা অনেক দূর যাওয়া বাকি, স্পেশালি এজেন্সি টু এজেন্সি রিলেশনশিপ নিয়ে আমার তো রীতিমতো দুঃখ হয় রীতিমতো। বিকজ আমার কাছে মনে হয় যে দিনের শেষে আমরা তো সবাই সবার সাথে কম্পিট করবো, পিচে কম্পিট করবো, ফাইট হবে, এর লোক ওখানে যাবে, ওর লোক এখানে আসবে, এটা তো হবে, এটা হবে, এটাই নিয়োগ, এতটুকু ইন্ডাস্ট্রি কোত্থেকে লোক পাবো আমরা। কিন্তু সব কিছু বিয়ন্ডে উঠে গিয়ে মানে কিছু লোককে একটা বনভূমির, একটা কমিউনিটির, একটা ব্রাদারহুডের একটা ফিলিং তৈরি করার একটা দায়িত্ব নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। এইটা একসময় হয়তো বা কিছুটা ছিল রামিন্দুদা, জাকের ভাই, কিংবা আমাদের গীতিরা ম্যাম, কিংবা মানে রেজা আলীর মধ্যে, কিন্তু এখন এটা আমাদের সেকেন্ড জেনারেশন এসে তুই, আমি, কিংবা মানে নেভিল তো এখন 9 চলে গেছে সেদিক থেকে, নেভিল কিংবা মানে কিমু অ্যান্ড এভরিবডি, আমাদের এইটার একটা কালচার, একটা কালেকটিভ কালচার, একটা শেয়ার্ড কালচার আমরা তৈরি করতে পারি নাই। কেন পারিনি আমি জানি না, একদম খুবই ডিসকানেক্টেড। এবং কিন্তু দেখ, যেটা মজা সেটা দেখা হইলেই কিন্তু ভালো লাগে, এমন না যে দেখা হওয়ার পরে আমাদের খারাপ লাগছে কারো। ফারহান ভাইয়ের সাথে আড্ডা মারতে বসতে ভালো লাগতেছে আমার, কিংবা আপন ভাইয়ের সাথে কথা বলতে খুবই ভালো লাগতেছে আমার, কিন্তু আমরা কেন এটাকে একটা কালচারাল স্পেসে নিতে পারি নাই, যেখানে দ্বারা আমরা আসলে উই স্ট্যান্ড অ্যাজ এ কমিউনিটি। মানে বাঙালির একটা মেন্টালিটি না, আমার মনে হয় না, আমার এই ক্ষেত্রে এটা মনে হয় না। অ্যাডভার্টাইজাররা বেটার বাঙালিজ দেন বাঙালিজ, জেনারেলি স্পিকিং, আই হ্যাভ টকড অ্যাবাউট ইট বিফোর। কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে একটা চর্চার একটা তরিকা লাগবে, যেই তরিকা এখন মধ্যে হচ্ছে, দ্যাটস নট ওয়ার্কিং। মানে একটা আইস ব্রেকিং এর একটা কোনো স্পেস লাগবে, হয়তো ওটাতে আমাদের ইনভেস্ট করতে হবে সবাইকে মিলে করে, একটা নিজের মতো করে ওটা দাঁড়া করাতে হবে, এবং কিছু মানুষকে এটা ইনিশিয়ালি একটুখানি পুশ করতে হবে, আস্তে আস্তে ওটা হ্যাবিটে পরিণত হবে, ওরকম একটা জায়গায় নিতে হবে এটাকে আসলে। হোয়াট অ্যাবাউট এজেন্সি অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপস, ওটার মানে after 25 years are we in a better space or worse space? আমার জন্য বলা খুব ডিফিকাল্ট, কেন বিকজ আমি আসলে I've been very lucky, I've been very lucky from day one। আমার সাথে আমার ক্লায়েন্টের, যাদের সাথে আমি খুবই কাছাকাছি কাজ করি, তাদের সাথে আমার সম্পর্ক ভীষণ পার্সোনাল। এটা আমার একটা লাগে একটুখানি, আমি খুব ফর্মাল টাইপ রিলেশনশিপ দিয়ে কিছু করতে পারি না, আমি আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দ্যাট ফর্ম্যালিটি। বাট অ্যাজ আ পার্সোনালি আমি ক্লায়েন্টের সাথে আমার সম্পর্ক জায়গাটা আমি মনে করি যে ইট হ্যাজ ইমপ্রুভড উইথ মি। আমি মনে করি আসলে এটা কেস টু কেস ভ্যারি করবে, আমার ধারণা এটা সবার ক্ষেত্রে সেম হয় বলে আমি মনে করি না আসলে। এইটা একটা উত্তর, মানে কিন্তু ওভারঅল মানে আমি একটু মানে আপনাকে যদি কাউন্টার করি যে শাওন ভাই হ্যাজ দিস অরা, শাওন হ্যাজ দিস অরা, মানে এটার একটা লার্জার দ্যান লাইফের একটা পার্সোনালিটি ইস্যু আছে, হয়তো সেক্ষেত্রে ইউ আর লুকিং থিংস ফ্রম এ ডিফারেন্ট মেবি আমি যদি একটুখানি জেনারেল অ্যান্সার দেই, আমার কাছে মনে হয় যে মানে ওইটারও কোনো আসলে বিয়ন্ড ওয়ার্ক যদি কোনো স্পেস না থাকে আর কি, তাহলে আসলে এটা তৈরি হবে না। মানে আমি ওয়ার্ককে যদি আমি মনে করি যে আমি ওয়ার্ক দিয়ে এটাকে অ্যাচিভ করতে চাই,
ক্লায়েন্ট এজেন্সি রিলেশনশিপ, তাহলে আসলে এটা ফর্মালিটি যেটুকু যেভাবে করে আসছে সেভাবে করেই থাকবে আসলে। বিকজ কিছু জিনিস তো কোম্পানি টু কোম্পানি নর্ম ঠিক করে দেয়। যে ফর এক্সাম্পল আমাকে বলতে পারে প্রচুর ক্লায়েন্ট আছে যাকে তুই চাইলেও খাওয়াইতে পারবি না, ফর এক্সাম্পল ওদের নিয়মে নাই, খাওয়ানো যায় না ভাই। আপনি আমাকে গিফট দিতে গেলে ভাই 200 টাকার বেশি কোনো প্রাইসে গিফট নিতে পারবো না, আইন আছে মানে রীতিমতো। তাহলে তো ওখানে তো আসলে আমি তো ওগুলো করতে পারবো না যে আমি বাসায় থেকে খাওয়াবো, কিংবা আমি একটু রেস্টুরেন্টে খাওয়াই দিলাম একটু ভালো রেস্টুরেন্টে, কেউ খাওয়াইতে চাচ্ছি নট বিকজ অফ আই ওয়ান্ট টু তেল মারার জন্য না, আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ গুড টাইম, সেটা করা যাচ্ছে না ফর এক্সাম্পল। ওইখানে তো একরকমের আলাপটা, কিন্তু বিয়ন্ড ওয়ার্ক যদি আমার কোনো রিলেশন তৈরি না হয়, যেমন আমি আজকে একটা কথা বলতেছিলাম, তো শুনলে ভালো লাগবে, যে এই যে আমাদের এজেন্সির ভিতরে যে হায়ারার্কি আছে, যাকে জুনিয়র সার্ভিসিংয়ে সিনিয়র কিছু বলতে পারে না, যে বসে কী রিয়াক্ট করবে আল্লাহ জানে আর কি, কিংবা একটা ট্যারা ক্রিয়েটিভ আছে যার সাথে কথাই বলা যায় না, কিংবা একটা জুনিয়রকে কীভাবে ট্রিট করবো আমরা, একটা মেয়েকে কীভাবে ট্রিট করবো আমরা। আমার কাছে মনে হচ্ছে, আমি বলতেছিলাম আজকে, যে একটা খুব ইন্টারেস্টিং তরিকা, এটা কালচারাল শিফট আনতে পারে। সেটা হচ্ছে তুই আমার জুনিয়র, সেই জন্য আই এম ইন এ পাওয়ার সেট, সো আই ক্যান ডিকটেট টার্মস উইথ ইউ, এবং আই ক্যান মেক ইউ ফিল যে আমি মোর ইন্টেলিজেন্ট, ইউ আর লেস ইন্টেলিজেন্ট ইন টার্মস অফ অ্যাডভার্টাইজিং অর ক্রিয়েটিভিটি। বাট শাহেদ আসলে আমার চেয়ে ভালো ফুটবল খেলে, এই জন্য যদি আমি ওকে রেসপেক্ট করতে পারি, তাইলেও কিন্তু ওই ব্যাপারটা মন্দ হয় না। সো আমি বলতে চাচ্ছি যে আমরা যদি ওইটা একটা কালচারে ঢুকতে পারি, যে তুমি আসলে ক্রিয়েটিভের জায়গা থেকে তুমি ওর চেয়ে বেশি পাওয়ারফুল, কিন্তু টেবিল টেনিসে কিন্তু ভাই ও তোমার চ্যাম্পিয়ন, এবং ওই জন্য ইউ শুড রেসপেক্ট হিম। এইটা যদি কালচার দ্বারা করে, কেউ বেশি পড়ে বলে ভালো, খুব ভালো ছবি আঁকে বলে মানে রেসপেক্টফুল হবে, খুব ভালো গান গায় বলে খুব ভালো লেখে বলে রেসপেক্টফুল হবে। সো তাহলে পাওয়ার প্লেটা ফাট করে শিফট করে যায় পাওয়ার গেমটা। এখানে আমার একটা প্র্যাকটিস, এটা করতে হলে খুব ইন্টারেস্টিং হতে পারে। এক্সাম্পল আমি মানে যেহেতু আমরা অনেক বছর আছি, উই হ্যাভ সিন থ্রু দ্য এভলিউশন, যেখানে গিয়ে at one point of time we were paid or decently enough, যেখানে we could spend time with the client on their brands. আজকে সে যে মানে too much commercialized একটা সিস্টেমে যেখানে you cannot afford to give time because the client expects so much of you on a given day. আজকের দিনে সেক্ষেত্রে আসলে রিলেশনশিপটা তো আসলে ওয়ার্ক করবে না, ভেরি ভেরি ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যেখানে ভুল হয়ে যাচ্ছে আমাদের, এটা মানে আমি কাউকে আই এম নট বায়াসড, আমি পরিষ্কার করে বলতে চাই, যেটা ভুল হয়ে যাচ্ছে, যে আমি ভালো কাজ চাচ্ছি আমার এজেন্সির কাছ থেকে, এমন একটা পয়সায় চাচ্ছি যে পয়সার কারণে এজেন্সিটা ভালো লোক রাখতে পারে না, যে ভালো ভাববে, তাহলে ভালো কাজটা হবে কি করে? সো এই জায়গাটায় এই যে ক্লায়েন্টদেরকে এটা নিয়ে ভাবতেই হবে। ইফ দে ওয়ান্ট গুড ওয়ার্ক ফ্রম এজেন্সি, তাহলে এজেন্সি হ্যাজ টু কিপ গুড পিপল উইথ দেম অ্যান্ড দে হ্যাভ টু বি পেইড ওয়েল। আমার একটা পেট থিওরি আছে এখানে, থিওরি বলতে একটা অবজারভেশন যদি বলি, যে ক্লায়েন্ট সাইড সবচেয়ে পাওয়ারফুল কে ফর দ্য ডিসিশন মেকিং এজেন্সি অ্যান্ড মার্কেটিং এর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ফাইন্যান্স, সেকেন্ড হচ্ছে প্রকিউরমেন্ট, একদম লোকাল দেখে খুব, থার্ড হচ্ছে মার্কেটিং আর ব্র্যান্ড, মানে এই হায়ারার্কিতে। সো ফাইন্যান্স যদি কিছু বলে, রেস্ট অফ দেম ফলোজ, মানে দে ক্যান ওভারটার্ন এনি ডিসিশন। আর স্পেশালি লোকালদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমার মেশিনও টাকা বেশি খরচ করতে হবে, মানুষের টাকা দরকার নেই আর কি। ইটস সো রং, because ultimately it's people's business you are into. Absolutely. So মেশিন আমি কয় টাকা দিয়ে কিনলাম ঠিক আছে, মানুষটা যে ভালো নেওয়া লাগবে এটা মনে রাখার জন্য, একটা ভালো মানুষের কাছে ভালো কাজ চাইলে তাকেও ভালো টাকা দিতে হবে। আমার তো উই হ্যাভ ভেরি ভেরি গুড কেস স্টাডিজ। আমি আই থিঙ্ক মার্কেটিংয়ের জায়গা থেকে এটা ইটস লাইক আউট দেয়ার, জাস্ট ইউ হ্যাভ ফাইন্ড ইট। নাম ধরে বলি, স্পিড ব্যান্ডটা কোথায় ছিল? হ্যাঁ, ইট ওয়াজ নোওয়্যার, অ্যান্ড I'm sure you remember we repositioned it, we repackaged it. না, নাম তো আমাদের, স্পিড নামটাও তো আমাদের। So ওখান থেকে যখন প্যাকেজিং রিবার্থ করা হলো, হ্যাঁ, সো আজকে দিস ইজ আ big brand, one of the biggest brand, 3 কোটি টাকার ব্র্যান্ড। সো মানে থট ওয়ার্কস, এটা ম্যানুফ্যাকচারিং কোনো এক্সেলেন্স নাই, অবশ্যই ডিস্ট্রিবিউশনে কাজ করতে হবে, সবকিছু করতে হবে, ওটা তো করতেই হবে। The thought that gave this idea of this brand, মানে it's we can see it in front of our eyes. একদম, এবং এইটার জায়গা থেকেই না, মানে আমাদেরকে অ্যাজ এ ইন্ডাস্ট্রি হ্যাজ টু ওয়ার্ক, যে হাউ এজেন্সি ক্যান চেঞ্জ দ্য ফেট অফ ইউর বিজনেস, সো ইউ শুড পে দেম ওয়েল। পে ওয়েল যে খুবই কত, মানে একটা তোমার এজেন্সিকে তুমি খারাপ রেখে তাদের কাছে ভালো কাজ বের করতে পারবা না। খুব সিম্পল আর কি, ওয়ান লাইনার ইজ দ্যাট টু মি। শান ভাই, বিফোর উই গেট ইনটু আদার পার্সোনাল জায়গা থেকে, মানে কিছুটা আমি জানি এবং হয়তো অনেকেই জানে, আপনি একটা পার্সোনাল কিছু ট্র্যাজেডির মধ্যে দিয়ে গিয়েছেন গত 3-4 বছর ধরে। লাস্ট 2-3 ইয়ার্স আপনার মা মারা গেছে,
নানি মারা গেলেন, নানি মামা মারা গেল, মা মারা গেলেন, এবং মানে যাদের সাথে আপনি প্রচণ্ড প্রচণ্ড ক্লোজ ছিলেন। রিসেন্টলি আপনার বোনের জামাইও মারা গেছেন। হ্যাঁ, সো মানে এইটা আসলে হাউ ডু ইউ কোপ উইথ দিস? কারণ মানে আমি আপনাকে চিনি, আপনি ইউ আর ভেরি ইমোশনাল পারসন, এবং এগুলো আপনাকে, বিশেষ করে আমি আপনার মার সাথে আপনার সম্পর্কটা আমি জানি, যেটা আপনাকে, আমি যেহেতু বললাম 12-14 বছর একসাথে কাজ করেছি, আমি এমন কোনো দিন নাই যে দেখিনি আপনি মার সাথে কথা বলছেন, প্রতিদিন কথা বলতেন। সো ওরকম একটা রিলেশনশিপ, ওরকম একটা কানেকশন যখন মিসিং হয়, হাউ ডু ইউ কোপ উইথ দ্যাট? ইউ জাস্ট ডোন্ট কোপ, ইউ অ্যাকসেপ্ট ইট। কোপ করার কিছু নাই। স্পেশালি মায়ের মৃত্যু, আমার একটা অদ্ভুত রিয়েলাইজেশন আছে আমার মায়ের মৃত্যু নিয়ে স্পেশালি। সেটা হচ্ছে কি যে মানে আমি মায়ের মৃত্যুটাকে মানুষ বলে যে যত সময় যায় আস্তে আস্তে কষ্ট কমে, আমার সে কষ্ট বাড়ছে। এটা উল্টা হয়েছে মায়ের ক্ষেত্রে। তো খুব ইন্টারেস্টিং এটা, যে এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কি যে আমার বাবা তো মারা গেছেন আরও 7-8 বছর আগে। তো আমার মনে হচ্ছে বাবার মৃত্যুর পরে আমি করে কাঁদবার শোকের সুযোগ পাই নাই। সো আমার কাছে ইভেন্চুয়ালি মার মৃত্যুর পরে রিয়েলাইজ করছি যে আমি আসলে বাবার মৃত্যুর পরে আই বিকেম আ ম্যান, আর মায়ের মৃত্যুর পরে আই বিকেম অ্যান অরফ্যান। এটা আমার রিয়েলাইজেশন। আমি বাবার মৃত্যুতে আসলে এতিম হই নাই, আমি এটা ফিল করার সময় পাই না, বিকজ আমার মাথায় তখন ছিল আমার বোনকে আমার সামলাইতে হবে, আমার মাকে আমার সামলাইতে হবে। নাও আই এম দ্য ম্যান অফ দ্য হাউস, আই হ্যাভ টু ডিল উইথ দিস ইস্যুস, বিকজ আই ওয়াজ অলরেডি ইন দ্য জব, আই ওয়াজ ডুইং ওয়েল গ্রেট তখন আমি। সো আই নো যে আই হ্যাভ টু ডু ইট। সো বাবার মৃত্যুর শোক আমি করার সময় পাই নাই, কিন্তু মায়ের মৃত্যুর পরে আমি সত্যিকার অর্থে আমি আসলে এতিম হয়েছি আসলে। এবং অদ্ভুত ব্যাপার, এত বয়সে আমি মাকে হারানোর পরেও আমি আসলে আই কুডন্ট হ্যান্ডেল ইট। এবং আমি এখনও পারি না, আমি এখনও মাঝে মধ্যেই আমার নানা রকমের কষ্ট হয়, মনে পড়ে, মাঝরাতে ঘুম ভেঙে যায়, এগুলো হয়, আমার বউ জানে এগুলো। কিন্তু আমার কাছে কি মনে হয় শাহেদ, মানে আমরা একটা জীবনে এমন একটা পর্যায়ে এসে থেকছি এখন এসে, যখন এসে এগুলোকে খুব পার্সোনাল করে একটা হৃদয়ের কোনোটা কোনায় রেখে দিয়ে বাকি শরীর এবং মনটাকে চলমান রাখতে হয়, এছাড়া কোনো উপায় থাকে না। জাস্ট টু গিভ ইউ এন এক্সাম্পল, আমার একমাত্র বোন পূর্বাকে তুই দেখছিস, পূর্বার হাজব্যান্ড ওয়াজ ডুইং ভেরি ওয়েল ইন ইউসিবিতে ছিল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড অল, অ্যান্ড 3 দিনের নোটিসে চলে গেল ছেলেটা। এখন আমি চাইলে এটার শোক করতেই পারি, বিকজ হি ওয়াজ ভেরি ক্লোজ লাইক এ ফ্রেন্ড, কিন্তু আমার বোনকে তো আমার সামলাইতে হবে, বোনের মেয়েকে সামলাইতে হবে। আমার জন্য তখন এটা আই এম দ্য অনলি ম্যান, আমি তো অনলি মানে মুরব্বী এখন ওর জন্য, আই এম দ্য ওয়ান হু হ্যাজ টু হ্যান্ডেল ইট নাও। তো আমার তো এখানে আমি শোক ইজ করতে হবে, শোক তো আমার রয়ে গেল আমার সাথে। কিন্তু আমার মনে হয় আমি আসলে ওভার এ পিরিয়ড অফ লাস্ট, বাবার মৃত্যুর পর থেকে মায়ের মৃত্যু, নানির মৃত্যু, আর আমি যেহেতু আমার মা বাবার সাথে খুবই ক্লোজ, সাদি মামা ওয়াজ মাই ফাদার, লাইক ফাদার ফিগার, ইউ নো দ্যাট। সাদি মামার সাথে আমি জীবনের এতগুলো বছর কাটাইছি, এবং বিং আ সাচ আ বিগ সেলিব্রিটি, এত কোভেটেড আর্টিস্ট, সিঙ্গার, আমি আসলে ওইটাও দেখছি আমার জীবনে আমি। সো আমার কাছে খুব মনে হয় যে মানে এগুলো হ্যান্ডেল করতে আমি শিখছি আসলে। আর আমার আসলে রেসপেক্ট ফর ডেথ হ্যাজ গন অ্যাওয়ে অ্যাবসলিউটলি। আমার মৃত্যুর ব্যাপারে আর কোনো রেসপেক্ট নাই, মৃত্যুর প্রতি ভয়ও নেই, খুব একটা রেসপেক্টও নাই। আমার কাছে এটা কোনো খুবই ফালতু বিষয় বলে মনে হয় এখন আমার কাছে, বিকজ আমি টায়ার্ড অফ ইট আসলে, আমি অ্যাবসলিউটলি এক্সস্টেড অফ ইট। প্রতিবার এটা আমাকে হ্যান্ডেল করতে হয়, প্রতিবার সে একই রিচুয়াল, একই সিচুয়েশন, একই বেদনা, একই মানে দৃশ্য, এইটা আমি আসলে আর ভাল লাগে না, এটা আমার আসলে আমি টায়ার্ড হয়ে গেছি আসলে। কিন্তু এত কিছুর পরেও আমি জানি যে আমাকে আবারও একটু সামনে তাকাইতে হবে, ফিউচারের দিকে তাকাইতে হবে, আমার বোনের দিকে খেয়াল রাখতে হবে, আমার বোনের মেয়ের পড়াশোনার কী হবে সেটা ভাবতে হবে, এগুলো সব করতে হবে আমাকে। কাজ কি সাহায্য করে এই শোকটা কাটিয়ে উঠতে? হ্যাঁ, সাহায্য করে বিকজ আমার কাছে তখন মনে হয় যে আমার আরও বিগার রেসপন্সিবিলিটি রয়ে গেছে, আমার শোকের চেয়ে বেশি জরুরি কাজ রয়ে গেছে আমার জন্য। হ্যাঁ, আমাকে সেটাতে মনোযোগ দিতে হবে, করতে হবে, এবং এইটাই রিয়ালিটি। আমাদের ইন্ডাস্ট্রি, হাউ অপটিমিস্টিক ইউ আর অ্যাবাউট দ্য ফিউচার অফ আওয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল? একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন, বিকজ আমার কাছে মনে ইন্ডাস্ট্রি ইজ গোয়িং থ্রু আ ভেরি বিগ শিফট। বাট এই শিফটটা আরও অনেক আগেই শুরু হয়েছে। আমার ধরো মিডিয়া ফ্র্যাগমেন্টেশন ইজ আ বিগ স্টোরি দেয়ার, যে ডিজিটাল মিডিয়াতে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো, বিকজ ডিজিটাল মিডিয়া তো শুধু মিডিয়া চয়েস না, এটা স্পেন্ডিং প্যাটার্ন, দ্য ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন অফ ইট, দ্য এক্সপার্টিজ, অ্যান্ড দেন হাউ ডিজিটাল ইজ ইভলভিং স্লোলি। যে মনে আছে আমার যখন শুরু হয়েছিল তখন ডিজিটাল এজেন্সিগুলো এসে বলতো আমি লাইক বাড়াই দিব, শেয়ার বাড়াই দিব,
এঙ্গেজমেন্টের কোশ্চেন আসলে পরে এসে এখন এসে কিন্তু মাসে কয়টা পোস্ট দিবেন, মাসে কয়টা পোস্ট সেই হিসাবে পয়সা ডিল হচ্ছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি বাকোয়াস। মানে কল্পনা করা যায় কতটা ফালতু বিষয়টা আর কি। তো এইটার স্টেজ তো এখনো পার হই নাই আসলে, পার হই নাই, ভেরি মাচ ইন ইট। এখনো এটা আসছে, হয়তো একটু শেষের দিকে যাচ্ছি, আস্তে আস্তে করে চেঞ্জ হবে এটা, আমি ডেফিনেটলি চেঞ্জ হবে। তবে আমি আসলে অপটিমিস্টিক। আমার কাছে মনে হয় যে আমাদেরকে ওই নিউ সিচুয়েশনে নিউ যে গেমটা তৈরি হচ্ছে, এবং শুধু তাই না কিন্তু তোদের ভিতর ক্লায়েন্ট পোর্টফোলিও চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেখানে ছিল মেজরিটি ছিল এফএমসিজিস, সেখান থেকে একটা টেলকো এরা গেছে, এখন টেলকো এরার পরে এক ধরনের একটা কোথায় যেন এসে আমরা আরেকটু সামনে কোথাও মুভ করতেছি। সো আমার কাছে মনে হয় ক্লায়েন্ট বিজনেস, সো দ্য কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং ইউ ডু, সো দ্য কাইন্ড অফ ইন্টারভেনশন ইউ take or the projects you take for the brand will shift drastically. আমার কথা হচ্ছে কি, মানে আমরা আসলে মানুষ হিসেবে আমাদের ক্ষমতা খুব কম, আমরা আসলে সকল চাইলে আমাদের মতো পাবো না আর কি আমরা। কিন্তু এই যে চেঞ্জের যে স্রোতটা আছে, এটার যে নিজস্ব টাইড আছে, এটার সাথে নিজেকে একটু আপ টু ডেট করে যদি নিজেকে একটু কন্টেম্পোরারি রাখা যায়, রেখে যদি ভাবা যায় যে আসলে নতুন গল্পটা কী করে সাজাবো আমরা, সেই কাজে বোধহয় মনোযোগ দিতে হবে আমাদেরকে আর কি। বিকজ আমি বহুদিন আর কি আমার জায়গা থেকে বলতে আমি তো টিভি কমার্শিয়াল এরার মানুষ, আমার এটা থেকে বের হইতে আমার অনেক দিন সময় লাগছে। আমি যেমন এখান থেকে এখন কমপ্লিটলি মুক্ত। আমি এখন আর আমার ক্যাম্পেইন বললে আমি টিভি কমার্শিয়াল ভাবিই না এখন। এই যে আমার যে চেঞ্জটা আসছে, আমি চেঞ্জটাতে বড় খুশি। বিকজ আমার কাছে মনে হচ্ছে যে আমার পক্ষে তো পুরনো হয়ে যাওয়া সম্ভব না, বিকজ আই স্টিল লাভ অ্যাডভার্টাইজিং। সো আমি নতুন এটার যে চর্চা আছে, এটাকে আমি আসলে এমব্রেস করতে চাই, এইটাকে নিয়ে আরও ভাবতে চাই, এবং আমি মনে করি ফিউচার ইজ ব্রাইট। আমি মনে করি দ্য কাইন্ড অফ পিপল উই আর গোইং টু হায়ার উইল বি ভেরি ভেরি ডিফারেন্ট। ইউ অ্যাকচুয়ালি নিড আ টেকনোলজিস্ট ইন ইউর কোম্পানি টুডে। ফর এটা আমার কোনোদিন ভাবিনি আগে লাগবে, ফর ক্রিয়েটিভ টেকনোলজিস্ট লাগবে আমার একটা। আসলে আমার হয়তো এখন একটা খুব ইন্টারেস্টিং একটা মানে অন্যরকম কন্টেন্টের এরাতে আমি কন্টেন্ট কীভাবে তৈরি করব, কন্টেক্সচুয়ালি কীভাবে ভাববো, তার জন্য নানা রকমের লোকজন আমার লাগবে, যারা আসলে আগে লাগতেছিল যে ধরনের লোকজন, সেটাও বদলাবে। বাট অসুবিধা কী আছে? আমাদের তো কাজ হচ্ছে কি আসলে লোকের প্রবলেম সলভ করা, সেটা করতে গেলে অনেক কিছুই হয়তো বা ঘটবে, বাট উই শুড বি রেডি ফর ইট। একটা কোশ্চেন আমাকে করতে হবেই, যেটা হয়তো আনকমফর্টেবল। What happened with Coke? Sorry to say that I'm not legally authorized to talk about it in any not about this campaign only, the campaign you are mentioning, about anything about Coke without the prior permission. ওই জন্য হয়তো, কিন্তু আমরা অফ ক্যামেরা আলাপ করবো না এটা। লাস্ট কোশ্চেন। হ্যাঁ প্লিজ। সবচেয়ে সহজ কোশ্চেন, আবার সবচেয়ে কঠিনও। রিটায়ারমেন্টে কি প্ল্যান? আমি আসলে জানি না, অনেস্টলি স্পিকিং। একটা কথা এই জন্য বলি জানি না, মানে আমার আসলে তো আমি যখন রিটায়ারমেন্টের কথা ভাবি, তখন আমি আরও অন্যান্য কিছু কাজের কথা ভাবি, রিটায়ারমেন্টের কথা ভাবতে পারি না আর কি। আমি জানি না কেন পারি না। আমার কাছে আমি সময় পেলে আরও বেশি সিনেমা লিখতাম, আমার অনেকগুলো ছোটো গল্প লেখা হয়েছে, একটা বই করা হয় নাই, ভাবতে একটা উপন্যাসের থট নিয়ে অনেক দিন ধরে বসে আছি, সেটা হয় নাই। এগুলো করতে মন চায়, কিন্তু আমি আবার এটাও ভাবি যে আমার এই সব যা কিছু বললাম করতে মন চায়, এগুলো সব কিছু আমাকে সবসময় ইন্সপায়ার করছে হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজিং থিঙ্কিং অ্যাবাউট পিপল, থিঙ্কিং অ্যাবাউট হাউ পিপল রিয়াক্ট টু থিংস। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আর সবচেয়ে বড় কথা, খুব প্র্যাকটিক্যালি স্পিকিং, আমি এই নতুন এজেন্সিটা শুরু করছি 1.5 বছর মাত্র, অ্যান্ড উই আর ডুইং মাশাআল্লাহ ডিসেন্ট। গ্রেট কিছু হচ্ছে না, কিন্তু ভালো হচ্ছে। উই আর গেটিং ইন টু দ্যাট মোড, ওয়ার্ম আপ হচ্ছে আর কি একটা। সো আমার কাছে এখন তো রিটায়ারমেন্টের কথা ভাবলেও কেমন, মানে কি হবে তাহলে, এখন না কেবল শুরু করলাম। 4 years 5 years down the line, 5 কোশ্চেন হচ্ছে যে ডু ইউ এভার সি ইয়োরসেলফ ফুললি রিটায়ার্ড? আমি দেখতে পাই না এখন। আমার সুস্থ থাকাটাও জরুরি, তার সাথে তাহলে ফোর্স রিটায়ারমেন্ট নিতে হবে আমাকে। হোপফুলি না, ইনশাআল্লাহ দোয়া করিস। কিন্তু আমি নেক্সট 10 years এর রিটায়ারমেন্ট দেখতে পাই না আর কি। ওকে, দ্যাটস গুড। মানে আই এম 50 প্লাস, গুড ফর এভরিওয়ান আই গেস। 60 পর্যন্ত দেখতেছি যে কমফোর্টেবল থাকবো। হেলথের একটু খেয়াল রাখতে হবে, যেটা আমারও মনে হয়। আই এম ট্রাইং দ্যাট, বাট আমার ফিমা বলে যে আমি নাকি মুখে বলে আসলে ট্রাইটাই করি না, তো জানি না। বাট I'll be happy if I can work for next 10-15 years. Okay, great. Like this. So that's pretty much it. Thank you Shaun Bhai for your time, and it's probably আমি personally Shaun Bhai যেভাবে চিনি, hopefully our audience through this session probably get to know you a bit better, maybe get inspired. Inshallah, hopefully. So that would be the best outcome of this Absolutely session. Nothing can be better than that.
Nothing can be better than that. Thank you, Shaun bhai. Thank you for being Thanks to Bad with People, me. the team, and you. and you so much. thank you for being our first guest. Yes. Thank you. Good news, শাওন ভাইয়ের আপাতত কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নেই, বাট আনফর্চুনেটলি আজকের পডকাস্টের আমার একটা রিটায়ারমেন্ট প্ল্যান আছে ফর দ্য টাইম বিং, বাট উইল কাম ব্যাক সুন উইথ আ নিউ এপিসোড অফ আওয়ার ব্যাড পিপল উইথ আ নিউ গেস্ট. ডু ওয়াচ আউট ফর আওয়ার নিউ এপিসোড. Thank you for watching.